গল্প কল্যাণীয় আসুক, লেখায় সময় ইতুহা। আমি বাঁচতে চাই তোমার সাথে বিব্রত, আর 5টা মেয়ের মতো আমি সংসার করতে চাই তোমার সাথে। বাঁচাও আমাকে, দয়া করে বাঁচাও আমাকে। কিছু হবে না তোমার। এই পাগলি, এমন করছো কেন? হঠাৎ কি হলো তোমার? আরদিক্তা, এই আরদিক্তা, কথা বলো পাখি আমার। ভালোবাসি। বর্তমানে। কেন জানি ভালো লাগছে না আর কিছুই। মনের গহীনস্থ স্থানটা ফাঁকা লাগছে, বুকের বা পাশটা কিঞ্চিত ব্যথাও করছে। অনমনে হয়ে খানিকক্ষণ জানালার বাহিরের পরিবেশটা পর্যবেক্ষণ করতেই পুরনো স্মৃতির বাতাস খেলে গেল আমার পুরো অঙ্গে। আর তাই মুখস্থ স্মৃতিগুলোকে আবারও পরিচর্যা করার জন্য অনেকদিন পরে খুললাম আমার সে প্রিয় মানুষটির ডায়েরি, যা সে খুব যত্ন করে নিজ হাতে লিখেছিল আজ থেকে অনেক বছর আগে। ডায়েরিতে আমি আরদিক্তা, ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। বয়সটা বেশি না, তবে আছে একজন প্রিয় মানুষ। ভালোবাসি তাকে প্রচুর, তবে হয়তো আর বেশি দিন থাকতে পারবো না। মনে তো অনেক কিছুই আসছে, কিন্তু চাই না তা বাস্তবে রূপ নিক। অনেকদিন থেকেই দেখা নেই প্রিয় মানুষটার সাথে, ভাবছি দেখা করব। তবে এই ভাবনা বাতাসে মিশিয়ে যাওয়ার আগেই তাকে বাস্তব রূপ দিলাম। ফোন দিলাম প্রিয় মানুষটিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। কি করছেন? এই তো ছাদে বসে আছি। তুমি? কিছু না, একটা কথা বলি। বলো, প্রশ্ন করার কি আছে? আচ্ছা বলি তাহলে। বলো। দেখা করবেন? হঠাৎ আজ এই কথা যে, তুমি তো কখনো দেখা করতে চাও না। আমি চাইলে না করে দেও। আজ তাহলে দেখা করতে চাইছো যে? কি হয়েছে আমার পাখির? না তেমন কিছু না। জানি না কেন, তবে আপনার সাথে ঘুরতে হঠাৎ খুব ইচ্ছে করছে। কিছু কি হয়েছে? মন খারাপ? হুম। আচ্ছা কাল দেখা করব, এবার খুশি? কিছুটা। আচ্ছা পাগলিটা, ভালোবাসি আপনাকে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। বেশি দিন বাঁচতে পারবেন না। কি বলো এগুলো? এমন করছো কেন? না কিছু না। আচ্ছা শুনেন, ঘুমিয়ে পড়েন। আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। রেখে দিলাম ফোন। আর একটু হলেই বলে দিতাম। কোনোভাবেই কিছু জানানো যাবে না, জানলে অনেক কষ্ট পাবে সে। আকাশের বুকে কত সুন্দর স্পষ্ট চাঁদ আজ। ছোট ছোট তারাগুলোর উজ্জ্বলতা দেখে মনে হচ্ছে বহুদিন পর আজ তারা ভীষণ খুশি। ঘন নীল আকাশের এমন আনন্দে যে কেউ আনন্দিত হতে বাধ্য, তবে আর দিকটা শুধু অবাধ্য। জানালা দিয়ে আকাশ দেখছে সে। খারাপ ও ভালো লাগার মিশ্র অনুভূতি হচ্ছে তার। এমনই অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি সে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরই হিমেল হাওয়ায় সে আছড়ে পড়ল আমার সমস্ত মুখে। হয়তো তারা যা চেয়েছে সবই পেয়েছে, তাই আজ তাদের খুশির কোনো সীমাবদ্ধতা নেই। ভাবতে ভাবতেই মনে পড়ে গেল গত রাতের কথা। আফসোসের স্বরে বললাম, সেদিন যদি প্রিয় মানুষটার কথাগুলো শুনতাম তাহলে হয়তো। ডায়েরিতে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন থেকে বসে আছি, কই আপনি? এই তো এসে পড়েছি আর একটু। আচ্ছা। কলটা কেটে দিয়ে আবারও চিন্তায় মগ্ন হলাম। কিছুতেই নিজেকে ধাতস্থ করতে পারছি না। কি করব আমি আল্লাহ? তাকে কি জানাবো আমার জীবনের লুকোনো সত্যটা, নাকি জানাবো না? তবে আমি নিশ্চিত জানালে সে অনেক কষ্ট পাবে। ভাবনায় ছেদ পড়ল আমার কাঙ্ক্ষিত পুরুষটির ডাকে। আরদিক্তা পাগলি। দেখো চলে এসেছি আমি। রাস্তায় একটু জ্যাম ছিল তাই দেরি হলো। তাকিয়ে আছি তার দিকে একদৃষ্টে। তার কোনো কথাই আমার কানে যাচ্ছে না। তার চোখ দুটো কতই না সুন্দর। ইচ্ছে করছে পুরো জীবনই তার দুটি চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দেই, কিন্তু বাস্তবতা হয়তো অন্য কিছুই চায়। ওই কথা বলছো না কেন? রাগ করেছ? না, বসুন। বসছি। তোমার জন্য একটা জিনিস এনেছি। কি? তেমন কিছু না, সামান্য চুড়ি। শুনুন,
চুরি হোক বা লাখ টাকার জিনিসই হোক, ভালো লাগা কখনোই জিনিসের উপর নির্ভর করে না, তা নির্ভর করে জিনিসটাকে দিচ্ছে তার উপর। নিন এখন চুড়িগুলো পরিয়ে দিন। কি গো, সকালে উঠে নাস্তা করনি, বাহিরে বের হওনি, বসে বসে কি ভাবছো সব সময়? কাল থেকে লক্ষ্য করছি, কি হয়েছে তোমার? না, তেমন কিছু না, এমনিই ভালো লাগছে না। পূর্ণতার কথায় ভাবনার জগৎ থেকে বের হলাম আর ডায়েরিটা লুকিয়ে রাখলাম সন্তর্পণে, যেন সে বুঝতে না পারে। তুমি না বললেই কি আমি কিছু বুঝতে পারবো না বলো? আজ 4 বছর ধরে তোমার সাথে আছি, সংসার করছি, যদিও তোমার মনের মতো এখনো হতে পারিনি, তবে চেষ্টা তো করছি বলো। কে বলেছে তুমি আমার মনের মতো না? তুমি আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী। কিন্তু তুমি তো সব জানো। তার জন্য মনের এক প্রান্তে ঠিকই রয়ে গেছে সেই ভালোবাসাটা, ছোটবেলার ভালো লাগা, ভালোবাসা। আমি কোনোদিনই তোমাকে বলবো না তাকে ভুলে যাও, কারণ আমি জানি তুমি তাকে না ভুললেও আমার প্রতি কোনো অবিচার করবে না। আমি জানি আমার স্বামী কেমন, কিন্তু ছোট্ট একটা মেয়ে আছে, সে সব সময় বাবা বাবা করে, তাকে একটু সময় দাও, সে তোমার সঙ্গ চায়। আচ্ছা, তুমি যাও, আমি যাচ্ছি। আজ থেকে 4 বছর আগে পূর্ণতাকে বিয়ে করেছিলাম মা বাবার জোড়াজড়িতে। ফুটফুটে সুন্দর একটি মেয়ে বধূরূপে এসেছিল আমার সাথে আমার বাড়িতে, কিন্তু তার জায়গায় থাকার কথা ছিল অন্য কারো। পূর্ণতার চোখমুখ ছিল খুবই মায়াবী। যদিও প্রথমে তাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তবুও সে আমার সাথে আমার মতো করে থেকেছে। ধীরে ধীরে নিজেকে আমার মনের মতো করে গড়ে তুলতে চেষ্টা করেছে। যদিও আমি তাকে এখন আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, তবুও সেই প্রথম ভালোবাসাকে ভুলতে পারিনি আজও। পূর্ণতা জানে তার কথা, হয়তো ভেতরে ভেতরে কষ্ট পায়, তবে কখনো তা প্রকাশ করে না। কষ্ট পাবে নাই বা কেন? ঘর যাই হোক, আমি তার স্বামী, আমিই তার প্রথম ভালোবাসা। বাবা, বাবা। হুম মা, তুমি এসেছো, আমি এখনই যাচ্ছিলাম তোমার কাছে। বাবা চলো, চলো, না ভাত খেয়ে আমরা ঘুরতে যাই। মা এখন তো দুপুর হয়ে যাবে, আমরা বিকেলে যাই। আচ্ছা। বসন্তের শুরু, স্নিগ্ধ বিকেল, আকাশে উড়ছে শত শত পাখি, চারিদিক ভরে গেছে বাহারি রঙের ফুল দিয়ে। এমন কত শত বিকেলে যে হেঁটেছি আমার প্রিয় মানুষটির হাত ধরে, তা হয়তো গণনা করা যাবে না। তবে আজকের চিত্রটি ভিন্ন। আজ সাথে আছে স্ত্রী ও কন্যা। যাচ্ছি পার্কের উদ্দেশ্যে। পার্কে গিয়ে আমার মেয়ে খেলা করতে লাগলো ছোট্ট অনেক বাচ্চাদের সাথে, আর আমি এবং পূর্ণতা বসে রইলাম পাশের বেঞ্চে। হঠাৎ পূর্ণতা আমার হাত ধরল, কিছু বললাম না, কারণ সে আমার স্ত্রী। আমি চাই না সে তার কোনো অধিকার থেকে বঞ্চিত হোক। হঠাৎ বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি, বহুদিন থেকে ভালোবাসি। ভাবিনি কখনো তোমাকে এভাবে পেয়ে যাব। যদিও সে রাস্তাটা সহজ ছিল না, ছিল খুবই ভয়াবহ। আমি অনেক খুশি, আমার জীবন সার্থক তোমাকে স্বামী হিসেবে পেয়ে। পূর্ণতা কথাগুলো সহজভাবে বললেও আমার কর্ণগোচর হলো পাথরের ন্যায়। মনে শত প্রশ্নের ঢেউ খেলে গেল। বহুদিন থেকে ভালোবাসি কথাটা শোনামাত্র বিস্ময়ের চরম পর্যায়ে চলে গেলাম। মানে কি, সে আমাকে আগে থেকেই চেনে? আর কিসের রাস্তায় বা সহজ ছিল না? তবে কি এমন কিছু আছে যা আমার অজানা? তুমি বহুদিন থেকে আমাকে ভালোবাসো মানে? আর আমাকে পাওয়ার রাস্তা সহজ ছিল না মানে? আমাদের তো পারিবারিকভাবে বিয়ে হয়েছে। তুমি কি আমাকে আগে থেকেই চিনতে? না তো, তুমি তো আমার স্বামী। বুদ্ধি হওয়ার পর থেকেই স্বামী নামক ব্যক্তিটির প্রতি এক আকাশ সমান কৌতূহল ছিল, আর তার সাথে ধীরে ধীরে স্বামী নামক অচেনা ব্যক্তিটির উপর এক মায়া কাজ করতে শুরু করে। তখন থেকেই আমি আমার স্বামীকে ভালোবাসি। সুতরাং তোমাকে আমি অনেক আগে থেকে ভালোবাসি। আর আল্লাহর কাছে প্রতিটা মোনাজাতে চেয়েছি যেন একজন ভালো মনের মানুষকে স্বামী হিসেবে পাই। তাই বললাম এই কথা। তোমাকে তো আমি বিয়ের দিনই প্রথম দেখেছি, আর তার আগে ছবিতে দেখেছি। ওহ, পূর্ণতার কতই না সহজ সরল উত্তর। নিষ্পাপ একটা মেয়ে, তবুও কেন যে তাকে মনে ঠাঁই দিতে পারি না? কেন আমার জীবনে এত দুঃখ?
শীতের সকালের কুয়াশা ভেদ করে মিষ্টি রোদে উজ্জ্বলিত হয় পৃথিবী, তেমনি আমার জীবনে কি কখনো উজ্জ্বলতা আসবে না? ভাবনায় এতটাই মগ্ন ছিলাম যে বিকেল গড়িয়ে কখন যে সন্ধ্যার হালকা অন্ধকার নেমেছে চারিদিকে বুঝতেই পারিনি। এই সময়টা যেন অধিকতর সুন্দর। সর্বদা এই সুন্দরের মাঝে মিশে যেতে চায় এ মন, তাই তো উপভোগ করি এই প্রকৃতির আকাশ বাতাস, গাছপালা সবকিছু। পূর্ণতার দিকে তাকাতেই দেখি এখনো ছোট বাচ্চার মতো হাত ধরেই আছে, হাত ধরে নিজের চিন্তায় মগ্ন। মেয়েটা মনের আনন্দে খেলছে। আল্লাহ যেন সবসময় আমার মেয়েটাকে এমন হাসি খুশি রাখে, বাবার জীবনের মতো বিধ্বংস জীবন যেন তার কখনো না হয়। পূর্ণতা, পূর্ণতা। বলো, সন্ধ্যা হয়ে গেছে, খেয়ালই তো করিনি তুমি ডাকনি কেন? এই জন্যই তো ডাক দিলাম। একটু বসো, উষ্ণতাকে ডেকে নিয়ে আসি। উষ্ণতা, মা সন্ধ্যা হয়ে গেছে, চলো বাড়ি যাই। বাবা, আর একটু খেলি। না মা, দেখো আশেপাশে অন্ধকার হয়ে গেছে। অন্ধকার তো ভয়ের, কেউ যদি ধরে নিয়ে যায় আমার মাটাকে তখন কি হবে বাবার বলো তো? আমার বাবা সুপারস্টার। আমার বাবার সাথে থাকতে কেউ কিছু করতে পারবে না আমার। বিনিময়ে হেসে বললাম চলো যাই। উষ্ণতা বাধ্য মেয়ের মতো চলে এলো। কতই না বিশ্বাস, ভরসা, আস্থা মেয়েটার আমার উপর। সে মনে করে তার বাবা পৃথিবীর সবচেয়ে সাহসী এবং শক্তিশালী ব্যক্তি। কিন্তু সে কি কোনোদিন জানতে পারবে তার বাবার অপূর্ণতার গল্প? জানতে পারবে কি তার বাবা হারিয়ে ফেলেছে সেই মানুষটিকে, যেই মানুষটিকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসেছে? জানতে পারবে তার বাবাও বড় অসহায়? হয়তো জানবে, আবার হয়তো জানবে না। পার্ক থেকে এসে গোসল করে সবেমাত্র বের হলো পূর্ণতা। আয়নার সামনে দাঁড়িয়ে চুল চিরুনি করছে যত্ন সহকারে। আমি উষ্ণতার সঙ্গে কিছুক্ষণ খেলে তাকে দাদির কাছে দিয়ে রওনা হলাম আমার রুমের উদ্দেশ্যে। দরজায় প্রবেশ করতেই দেখলাম আয়নার সামনে মেরুন রঙের সুন্দর একটি শাড়ি পরে দাঁড়িয়ে আছে পূর্ণতা। পূর্ণতার কোমর ছেড়ে যাওয়া চুল দিয়ে বেয়ে পড়ছে পানির ফোঁটা। চোখে কাজল দেওয়ায় ব্যস্ত সে। মানুষ বলে, যে নারীর রূপ থাকে সে নাকি সব পায়। পূর্ণতার রূপের কোনো কমতি নেই। রূপ দিয়ে হার মানাতে পারবে সকল নারীকে। মানুষের কথাই যদি সত্য হতো তাহলে কেন পূর্ণতাকে আজ মন থেকে ভালোবাসতে পারলাম না? কিছু সত্য থাকে অপ্রত্যাশিত, তেমনি একটি সত্য হলো রূপ থাকলেই সর্বজয় করা যায় না। কি গো, দরজায় দাঁড়িয়ে আছো কেন? নিজের বিয়ে করা বউকে কি লুকিয়ে দেখতে হয় নাকি? আরে না, আজ হঠাৎ করে শাড়ি পরেছ, আবার চোখেও কাজল দিচ্ছ তাই দেখছিলাম। কেন ভালো লাগছে না বুঝি? খুব সুন্দর লাগছে আমার মিষ্টি বউটাকে। পূর্ণতার মায়াবী মুখটাকে আরো বেশি সুন্দর লাগছে তার এই হাসির কারণে। উষ্ণতা কই? মার কাছে। একটু ছাদে যাই চলো না। আচ্ছা চলো। রাতের আকাশে রয়েছে একটি চাঁদ ও অগণিত তারা। চাঁদের আলো ঘিরে রেখেছে এই ধরনীকে। এরই মাঝে পাশাপাশি দাঁড়িয়ে আছি আমি ও পূর্ণতা। পূর্ণতা একদিন ঘুমের ঘোরে বলেছিল পূর্ণিমার এক রাতে বিব্রত তাকে জড়িয়ে ধরে নেশাক্ত কণ্ঠে বলছে ভালোবাসি তোমায় পূর্ণতা, ভালোবাসি। হয়তো সে স্বপ্ন দেখেছে, কিন্তু তা বাস্তবে রূপান্তর করা আমার পক্ষে সম্ভব না। এইসব নিয়ে ভাবতে গেলেই আমার স্মৃতিতে ভেসে ওঠে পুরনো দিনে আরদিকতার সাথে কাটানো মুহূর্তের কথা। অতীত। পড়াশোনার জন্য তখন ম্যাচে থাকতাম। বাড়ি ছিল গ্রামে। পূর্ণিমার এক রাতে হঠাৎ আরদিকতা ফোন দিয়ে বলল সে রাতের এই মণিমুগ্ধকর আবহাওয়ায় হাঁটতে চায় আমার হাত ধরে। সে তার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। আমিও চলে গেলাম তার বাড়ির উদ্দেশ্যে। তার হাত ধরে হাঁটছি সমান্তরাল পথ ধরে। দিনের এই ব্যস্ত পথে এখন কোনো যানবাহনে চলাচল নেই। হাঁটতে হাঁটতে সেদিন তাকে জড়িয়ে ধরে বলেছিলাম ভালোবাসি আরদিকতা, প্রচুর ভালোবাসি। কিন্তু ভালোবাসা তো সর্বদা পূর্ণতা পায় না, তাই সে আজ আমার না। মাঝে মাঝে স্মৃতি মনে করে তা নিয়ে ভাবতে ভালোই লাগে।
পূর্ণতা পরশুদিন থেকে তো তোমার ছুটি শেষ, তাই না? হুম। পূর্ণতা হলো একজন গাইনেকোলজিস্ট, একজন সুদক্ষ ডাক্তার। পূর্ণতা নিজেকে এবং মেয়েকে আলাদাভাবে সময় দেওয়ার জন্য নিজের কাজ থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিল সে। এছাড়াও এই ছুটির পিছনে আরও একটি কারণ ছিল যা পূর্ণতা ছাড়া আর কেউ জানে না। হঠাৎ পূর্ণতা আমার হাত ধরে বলল, বিব্রত, হুম বলো। আগামীকাল আমাকে নিয়ে ঘুরতে যাবে? কই যেতে চাও বলো, যেখানে যেতে চাইবে সেখানেই নিয়ে যাব। আমি যেতে চাই শহর থেকে কিছুটা দূরে মরা নদী রয়েছে সেখানে। মরা নদী নামটা শোনা মাত্র অবাক চোখে তাকালাম পূর্ণতার মুখের দিকে। দেশের সর্বমোট ৫% এর চেয়েও কম সংখ্যক মানুষ জানে এই নদীটির কথা। তাহলে পূর্ণতা কিভাবে চিনল মরা নদী? তার তো জানার কথা না। কোথাও কি রয়েছে কোনো যোগসূত্র? শহর থেকে দূরে একটি নির্জন জায়গায় অবস্থিত মরা নদী। নদীর পাশে ছোট্ট একটি গ্রাম ছাড়া আর তেমন কিছু নেই। তবে নদীটির সৌন্দর্য অকল্পনীয়। নদীর পাশের এই গ্রামেই ছিল আমার এক বন্ধু, তার থেকেই জানতে পারি এই নদীর কথা। আমার আর হার্দিকটার ভীষণ প্রিয় ছিল এই জায়গাটি। তাকে নিয়ে বহুবার ঘুরতে গিয়েছি এই জায়গায়। দুইজন নদীর ধারে বসে কত গল্প করতাম। পূর্ণতার মুখে মরা নদীর কথা শুনে কিছুটা খটকা লাগলো, কিন্তু পূর্ণতাকে কিছু জিজ্ঞেস করলাম না। কি গো, নিয়ে যাবে না? অবশ্যই নিয়ে যাব, যাব না কেন? চুপ করে আছো তাই বললাম। কখনো গিয়েছে আগে? না, এইবারই প্রথম। সকালে রেডি হয়ে থেকো। ছাদ থেকে নেমে দুজনেই ঘুমিয়ে গেলাম। সকালে উঠে পূর্ণতাকে আবিষ্কার করলাম আমার বুকে। বুকে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। সদ্য ফোটা ফুলের মতো নিষ্পাপ তার ঘুমন্ত চেহারা। সকালের খাবার খেয়ে দুজনই বেরিয়ে পড়লাম মরা নদীর উদ্দেশ্যে। আজ সারাদিন পূর্ণতাকে সময় দিব। সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছলাম মরা নদীর তীরে। নদীর দুই পাশে সারি সারি ইউক্যালিপটাস গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মধ্যাংশে রয়েছে 1000 বছর পুরনো একটি বটগাছ। নদীর পাড় ঘেঁষে রয়েছে প্রকৃতিতে বেড়ে ওঠা হরেক রকমের বাহারি ফুল। ফুলের সৌন্দর্য বিমোহিত করে যে কোনো কারো মন। কতবার এই ফুলগুলো হার্দিকটার খোঁপায় গুজে দিয়েছি তার ঠিক নেই। নদীর সৌন্দর্য ঠিক আগের মতোই রয়েছে, শুধু বদল ঘটেছে প্রতিনিয়ত ঘুরতে আসাই আমার জীবনে। আজ থেকে 5 বছর আগে যাকে নিয়ে এসেছিলাম সে আজ আর নেই। আজ পাশে আছে স্ত্রী পূর্ণতা। যত সামনে এগোচ্ছি স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে। ওই তো সামনে আমি আর আরদিকতা লজ্জামাখা চোখ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি তার খোঁপায় ফুল গুজে দিচ্ছি। অতীত কতই না সুন্দর। সম্পর্ক হারিয়ে গেলেই কি সব ভুলে যাওয়া যায়? আমার মতে মানুষ মরতে পারে কিন্তু ভুলতে পারে না। যেমন আজ 5 বছর পরেও আমার মনে জুড়ে আরদিকতা রয়েছে। নিজের কল্পনার জগৎ থেকে বেরিয়ে পূর্ণতার দিকে তাকাতেই লক্ষ্য করলাম সে গভীর চিন্তায় মগ্ন। একটি নির্দিষ্ট স্থানের দিকে তাকিয়ে মন দিয়ে কিছু একটা ভাবছে আর হাসছে। তার এই চাহনি আর হাসির মানে কিছুতেই বুঝে উঠতে পারলাম না। হঠাৎ পূর্ণতা আনমনে নদীর দিকে তাকিয়ে বলে উঠল, দেখ মরা নদী, একদিন তুই বলেছিলি আমি ব্যর্থ, আমার দ্বারা সম্ভব না। আজ আমি সফল, তোকে আজ দেখাতে এসেছি আমার সফলতা। আজ যেন পূর্ণতাকে চিনতে বড় কষ্ট হচ্ছে। তার প্রতিটা কর্মকাণ্ডে, প্রতিটা কথায় রহস্য। সে তো আমাকে বলেছিল কখনো আসেনি এখানে। তাহলে কিসের ব্যর্থতা আর কিসেরই বা সফলতা? আর কিছু ভাবতে পারছি না, সবকিছু কেমন আবছা আবছা লাগছে। সব জানা সত্ত্বেও মনে হচ্ছে সম্পূর্ণটাই আমার অজানা। পূর্ণতার দিকে তাকিয়ে আছি। সে এবার আমার দিকে তাকিয়ে নেশাক্ত কণ্ঠে বলল, ভালোবাসি তোমাকে বিব্রত চৌধুরী। তুমি আমার, শুধুই আমার। কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না। পূর্ণতা, তুমি কিছুক্ষণ আগে কিসের ব্যর্থতা সফলতার কথা বললে? ওহ উইটা, আমি এই মরা নদীর খবর পেয়েছি আমার এক বান্ধবীর কাছ থেকে। সে আমাকে বলেছিল, যদি কখনো ওখানে যাস তাহলে আমার হয়ে একটি কথা নদীর উদ্দেশ্যে বলিস।
আর সেই কথাটি আমি বলেছি মাত্র। ওহ, দুজন নদীর পাড়ে বসে প্রকৃতিকে অনুভব করছিলাম আর গল্প করছিলাম। এমতাবস্থায় একজন বৃদ্ধ লোক এসে পূর্ণতাকে উদ্দেশ্য করে বলল, তুমি কাহের ভাইয়ের মেয়ে না? জি, কিন্তু আপনাকে তো সঠিক চিনলাম না। তুমি আমাকে চিনবে না, অনেক ছোটবেলায় দেখেছ। বৃদ্ধ লোকটি এবং পূর্ণতা কথা বলছে আর আমার কানেও একটি নামই, কাহের, বারবার বাজছে। তাকে ঘিরেও রয়েছে একটি বিশাল অতীত। জানি না তারা এখন কেমন আছে, তবে সে যা করতে বলেছিল তা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। বৃদ্ধ লোকটি চলে গেলে পূর্ণতাকে বিস্মিত নয়নে জিজ্ঞেস করলাম, তোমার বাবার নাম কাহের? হুম, কাহের আজাদ। কেন চিন নাকি? না, তোমার বাবাকে তো আমি এখনো দেখিনি, তবে কাহের শিকদার নামে একজনকে চিনতাম, তারও ছিল তোমার বয়সী একটি কন্যা। ওহ, হুম, একই নামের কতই না মানুষ, কিন্তু প্রত্যেকের জীবন ভিন্ন, অতীত ভিন্ন। চলো সামনে হাঁটি। ঠিক আছে চলো। সামনে যেতেই ভেসে এলো বাহারি রঙের ফুলের মণিমুগ্ধকর সুবাস। আজ কেন জানি পূর্ণতার আবদার ফেলতে পারলাম না। পূর্ণতার আবদারে একটি ফুল তুলে গুজে দিলাম তার খোপায়। এই যেন সামনে আমার আর্দিকতা দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল পড়ল। এখন ফিরতে হবে বাড়িতে। উষ্ণতা সারাদিন থেকে তার দাদির কাছে রয়েছে। ফিরার উদ্দেশ্যে কেবল উঠতে যাব এমন সময় আমার সেই পুরনো বন্ধুর সঙ্গে দেখা। আরে বিব্রত না? হুম, তোর যেই নাম্বার ছিল ওটা বন্ধ, তাই জানাতে পারিনি। ওহ, উইটা হারিয়ে গেছে। তোর সাথে এটা কে? ও পূর্ণতা, আমার স্ত্রী। আর দিকতা? সে আর নেই। মানে? অন্য কোনোদিন বলবো। যাই হোক ভাবি, আপনাকে কিন্তু চেনা চেনা লাগছে। আপনাদের কলেজ থেকে ইন্টার পাশ করেছি, হয়তো দেখেছেন ভাইয়া। হতে পারে। বিব্রত, চল বাসা থেকে ঘুরে আয়। না দোস্ত, আজ না বাসায়, মেয়ে মার কাছে আছে। তাহলে তো আর জোর করা যায় না, সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাক, এখন যাই। আমাদের বাসায় ঘুরতে যাস। ঠিক আছে। কথা শেষ করে যাওয়ার জন্য বাইকের কাছে আসলাম। শেষবারের মতো একবার ফিরে দেখলাম সেই মরা নদীকে। জানি না আর কোনোদিন আসবো নাকি, কিন্তু স্মৃতিগুলো মস্তিষ্কে থেকে যাবে আজীবন। মাঝে গেছে 2 দিন। এই 2 দিন সবকিছুই নিয়ম মতো চলেছে। পূর্ণতা প্রতিদিন সকালে হসপিটালে গিয়ে তার সকল দায়িত্ব পালন করেছে, আর আমি গিয়েছি আমার কলেজে। আমি একটি কলেজের ইংরেজি লেকচারার। সেই কলেজেরই যে কলেজে অতীতে অধ্যয়নরত ছিলাম আমি ও আর্দিকতা, যে কলেজের আনাচে কানাচে রয়েছে আমাদের স্মৃতি, হাজারো স্মৃতির সমাহার যেখানে। আজ 1 এপ্রিল 2024। কলেজ থেকে একদিনের ছুটি নিয়েছি। গত রাত থেকেই অবস্থান করছি আজ থেকে 5 বছর পূর্বের আমার সেই নিজস্ব রুমে। মা ও পূর্ণতা দুজনই জানে আজ তারা কেউই আর আমার দেখা পাবে না, সারাদিন এই কক্ষেই কাটিয়ে দিব। তাই কেউ বিরক্ত করেনি, একা থাকতে দিয়েছে। কখনো কখনো একাকিত্ব ভীষণ সুন্দর। একাকিত্ব মনে করতে সাহায্য করে সকল পুরনো অতীতকে, যা হাজারো রঙিন প্রচ্ছদে রাঙা। আজ যেন প্রকৃতিরও আমার মতো মনে হাজারো কষ্টের মেলা বসেছে। আকাশ মেঘলা, হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। নিজের কষ্টকে মনের মধ্যে বন্দি অবস্থায় আর রাখতে না পেরে চিৎকার করে বলে উঠলাম, কেন ছেড়ে গেলে আমায় আর দিকতা? কেন আমাকে নিঃস্ব করে দিলে তুমি? তুমি কি জানো তোমার সাথে আমার কত কথা বলতে ইচ্ছে করে? তুমি বিহীন সময়ে আমার কাছে বিষের সমতুল্য, সবকিছুই অসহনীয় লাগে। কেন আমি সবকিছুতে তোমাকে খুঁজি, কেন সর্বদা তোমার কাছে ফিরে যেতে চাই? তুমি কি বলতে পারবে কেন আমি তোমায় এত ভালোবাসি? আমি নিজের কাছে বহুবার করেছি এই প্রশ্নগুলো, কিন্তু উত্তর পাইনি। 2015 সাল। হঠাৎ আমি, আর্দিকতা, আমার ও আর্দিকতার মা বাবা সকলে উপস্থিত হলাম আর্দিকতাদের বাসায়। এখানে সকলে একত্র হওয়ার কোনো কারণ আমি জানতাম না। আমি আর আর্দিকতা তখন ছিলাম ভাই বোনের মতো। আর্দিকতা আমার থেকে 4 বছরের ছোট। আমার বাবা আর আর্দিকতার বাবা ছিল অনেক ভালো বন্ধু,
সেই সূত্রে ছোট থেকে আমার ও আরডিক্তার বেড়ে ওঠা ছিল একই সঙ্গে। তখন আমি সবেমাত্র পদার্পণ করেছি ইন্টার প্রথম বর্ষে, আর আরডিক্তা পড়তো অষ্টম শ্রেণীতে। কিন্তু সেদিন আমরা মুখোমুখি হয়েছিলাম একটি ভয়াবহ সত্যের। আমার বাবা ও আরডিক্তার বাবা আমাদের জন্মের পর থেকে ঠিক করে রেখেছিলেন আমাদের দুজনের বিয়ে দিবে, আরডিক্তাকে বউ বেশে নিয়ে আসবে চৌধুরী ভিলায়। দুই পরিবারের মধ্যে সেদিন ঠিক করা হয়েছিল আমাদের বিয়ে। সকলেই ছিল খুশি, মুহূর্তেই আমাদের সম্পর্কের নাম বদল হয়ে গেল, আর আরডিক্তা হয়ে গেল বোন থেকে ভবিষ্যৎ বউ। এরপর যখন আমি ইন্টার দ্বিতীয় বর্ষে উঠি তখন থেকে মানুষের শুরু হয় সম্পর্ক নষ্টের প্রচেষ্টা। এই 1 বছরে আমাদের মাঝেও একটি সুন্দর সম্পর্কের সৃষ্টি হয়েছিল। প্রতিনিয়ত আরডিক্তার বিষয়ে খারাপ মন্তব্যস্বরূপ চিঠি আসতো একজন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে। অনেক খুঁজেও তার দেখা মেলেনি। তবে এই বিষয়টি আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি, তাই হয়তো কিছুদিন পর বন্ধ হয়ে গেছিল সেই অজ্ঞাত লোকের চিঠি প্রদান। এরপর দিন যেতে লাগলো, সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু আবারও সম্পর্কে আসার চেষ্টা করল তৃতীয় ব্যক্তি। একজন মেয়ে প্রেমপত্র পাঠাতো আমাকে। নাম ছিল তার কল্যাণী আশু। কিন্তু আমি ততদিনে আমার মন প্রাণ সব উজাড় করে দিয়ে ভালোবেসে ফেলেছিলাম আরডিক্তাকে, সেও আমায় ভালোবাসত প্রচুর। একদিন ব্যর্থ হয়ে আবারও বন্ধ হয়ে যায় কল্যাণী আশুর প্রেমপত্রের প্রদান। 2017 সাল। গ্রামে তখনকার দিনে মেয়েদের অতি দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হতো। কিন্তু আরডিক্তার বাবার স্বপ্ন ছিল আরডিক্তা অনেক বড় হবে, অনেক পড়াশোনা করবে। আরডিক্তা তখন 10ম শ্রেণীর ছাত্রী, আর আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। 18 এপ্রিল 2017 আকদ করে রাখা হয় আমার আর আরডিক্তার। সেদিন ছিল আমাদের জীবনের সবচেয়ে খুশির দিন। ভেবেছিলাম কেউ আর চাইলেও আলাদা করতে পারবে না আমাদের, কিন্তু ভাগ্য তা কি সর্বদা সঙ্গ দেয়। আকদ সম্পূর্ণ হওয়ার পর যেন আমরা দুজন ছন্নছাড়া পাখির ন্যায় হয়ে গেলাম। ছন্নছাড়া পাখি যেমন সর্বদা যেখানে সেখানে উড়ে বেড়ায়, আমরা তেমনই উড়তে লাগলাম আমাদের নিজস্ব আকাশে। আকদের পর দুজনের ঘোরাঘুরির পরিমাণ বেড়ে গেল। বিয়ে ঠিক হওয়ার পর একবার গিয়েছিলাম মরা নদীতে। সেদিন ছিল ওই স্থানে আমাদের প্রথম দিন। সেদিনই মরা নদীর নির্জন পরিবেশ জয় করে নিয়েছিল আমাদের মন। এরপর যাওয়ার ইচ্ছে থাকলেও যাওয়া হয়ে ওঠেনি। আকদের পর যখন বাড়ি যেতাম, তখন আমি হোস্টেলে থাকতাম, তখনই আরডিক্তাকে নিয়ে ঘুরতে যেতাম মরা নদীর স্নিগ্ধ নির্জন পরিবেশে। এভাবেই চলতে লাগলো আমাদের দিন। সুখের, আনন্দের কোনো অভাব ছিল না আমাদের। কিন্তু কথায় আছে বেশি সুখ ভাগ্যে হয় না, আমার কপালটা ছিল তেমনই পোড়া কপাল। বিয়ের 1 বছর পর আরডিক্তা এসএসসি পরীক্ষা দিল। পরীক্ষার ফলাফল এলো, সে জিপিএ 5 পেয়েছে। সেদিন সকলের চেয়ে বেশি খুশি ছিল আরডিক্তার বাবা, যেন তার সকল ইচ্ছে পূরণ হয়ে গেছে। আরডিক্তাকে কলেজে পড়াশোনা করানোর জন্য গ্রাম থেকে শহরে পাঠাতে হতো। এ সময় থেকে হোস্টেলে রাখার কথা বললে আমি অমত পোষণ করেছিলাম। পরবর্তীতে আরডিক্তার বাবা মা তাকে নিয়ে গ্রাম থেকে শহরে চলে আসে। আমাকেও বলেছিল হোস্টেল ছেড়ে দিয়ে তাদের সাথে থাকতে, কিন্তু আমি রাজি হয়নি। তবে ওর বাসায় আমার যাতায়াত লেগেই থাকত। কাছাকাছি থাকায় দুজন দুজনের অধিকতর প্রিয় মানুষের রূপান্তর হচ্ছিলাম। ঠিক এই সময়ই আবারও শুরু হয়ে গেল কল্যাণী আশু নামক মেয়েটির চিঠির প্রদান। তবে এইবার আর সে প্রেমপত্র দেয়নি। এইবার সে দিয়েছিল হুমকিস্বরূপ একটি পত্র। এম ড্যাশ। পত্রটি: প্রিয় বিব্রত, তোমাকে বুঝাতে চেয়েছিলাম আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি বুঝলে না আমার এক আকাশ পরিমাণ ভালোবাসা। কি অপরাধ ছিল আমার বিব্রত? কোন অপরাধের জন্য তুমি আমার ভালোবাসাকে অবহেলা করলে? তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছ আমার ভালোবাসাকে, এর প্রতিশোধ আমি নিব। আমি যতটা কষ্ট পেয়েছি তার দ্বিগুণ কষ্ট তুমি পাবে বিব্রত। ভালোবাসার মানুষকে হারালে ঠিক কতটা কষ্ট হয়, বুকের গহীনস্থে কতটা আঘাত লাগে তা তুমি বুঝবেই। এতদিন এই কল্যাণী আশুর ভালোবাসা তুমি দেখেছ, কিন্তু এখন দেখবে হিংস্রতা। ইতি।
কল্যাণী আসু। পত্রটি পড়ে প্রথমে একটু ভয় পেয়েছিলাম, প্রিয় মানুষকে হারানোর ভয় সবারই থাকে। কিন্তু পরবর্তীতে আরদিক্তা আমাকে নির্ভয় দিয়ে বলেছিল, ওই একা মেয়ে আমার কি বা করবে, পাগল একটা। কিন্তু তবুও নিজের মনের মধ্যে ছিল ভয়, আমার আরদিক্তাকে হারানোর ভয়। এভাবেই নানা ভালোবাসার মুহূর্তের সাক্ষী হয়ে পেরিয়ে গেল আরও একটি বছর, যার সবকিছুই এখন এক একটি স্মৃতির সমাহার। 1 এপ্রিল 2019। সেদিনের সপ্তাহে যেন ছিল দুঃস্বপ্নের মতো। আমার স্বপ্নে সাজানো সংসার যেন ভেঙে গিয়েছিল এক মুহূর্তে। আমাদের স্বপ্নের সংসার শুরুর পূর্বেই শেষ হয়ে গিয়েছিল। 12:00। দুজনে ঘুরতে বের হয়েছিলাম। আরদিক্তাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি হোস্টেলে এসে সবেমাত্র শুয়েছি, এমন সময় আরদিক্তা ফোন দিল। এখনো মনেই আমার সেদিনের সেই কথোপকথন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বউ, বলো। আজ আমার কিছুই ভালো লাগছে না। নিজের অস্তিত্বকে যেন হারিয়ে ফেলছি আমি। কি আবোল তাবোল বলছো? মাথা ঠিক আছে? মাথা ঠিকই আছে। হুট করে হারিয়ে গেলে ক্ষমা করে দিয়েন। উফ আরদিক্তা, সব সময় মজা ভালো লাগে না। ঠিক আছে, এখন রাখি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওই সময়ও আমি বুঝতে পারিনি আমার পাগলিটা আমাকে কিছু বুঝাতে চাইছে। আর এটিই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, এজন্য আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারিনি আর পারবো না। কেন সেদিন প্রাধান্য দেয়নি আমার আরদিক্তার কথাগুলোকে? যদি দিতাম তাহলে হয়তো আমার জীবনের রং পাল্টে যেত, হয়তো আমার জীবন আর অন্যরকম হতো। ক্লান্ত থাকা আরদিক্তার সাথে কথা বলে কখন ঘুমিয়ে গেছি তা আমি বুঝতেই পারিনি। বিকেলে ঘুম থেকে ওঠার পরই দেখি ফোনে কল আসছে অনবরত। ফোন সাইলেন্ট থাকার কারণে বুঝতে পারিনি। ফোন ধরতে যাব এমন সময় কলটি কেটে গেল। কল ব্যাক করার জন্য ফোন হাতে নিতেই আমার চোখ যেন চড়কগাছ হয়ে গেল। আন্টির, আরদিক্তার মা, নাম্বার থেকে প্রায় 50 বারের মতো কল এসেছে। তখনই আবারও কল বেজে ওঠল। আমি ভয়ে ভয়ে কলটি ধরামাত্র আরদিক্তার ছোট বোন আরশি কান্নারত গলায় বলে উঠল, ভাইয়া আপুর অবস্থা একদম ভালো না, কেমন জানি করছে, আপনি যত দ্রুত সম্ভব আমাদের বাড়ি চলে আসুন। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই অপর পাশ থেকে কেটে গেল কল। আমি আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেলাম আরদিক্তাদের বাড়িতে। হোস্টেলের কাছেই ছিল ওদের বাসা, তাই দেরি হলো না যেতে। আমি যাওয়ামাত্র দেখতে পেলাম আরদিক্তা বিছানায় শুয়ে অনবরত কাঁপছে। আমার পাখিটাকে এই অবস্থায় দেখে বুকের গহীনস্থে ব্যথা অনুভব করলাম, কেন তা বুঝতে পারিনি তখনও। আমিই শুধু ছিলাম যেই মানুষটা তখন পর্যন্ত কোনো কিছু জানতাম না আরদিক্তার অসুখের ব্যাপারে। আরদিক্তা, এই পাগলি, এমন করছো কেন? আরদিক্তা, কথা বলো, ওই পাখি, এমন করছো কেন? কিছুক্ষণ আগেই তো আমার সাথেই কথা বললে, তখন তো ভালো ছিলে, এখন এমন করছো কেন? আমি বাঁচতে চাই তোমার সাথে বিব্রত। আর 5টা মেয়ের মতো আমি সংসার করতে চাই তোমার সাথে। বাঁচাও আমাকে, দয়া করে বাঁচাও আমাকে। কিছু হবে না তোমার। এই পাগলি, এমন করছো কেন? হঠাৎ কি হলো তোমার? আরদিক্তা, এই আরদিক্তা, কথা বলো পাখি আমার। ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি পাখি। আরদিক্তা, এমন করে না পাখি আমার। কথা বলো। জানি না আমার বলা কথাগুলো আরদিক্তার কান পর্যন্ত পৌঁছিয়েছে নাকি। ভালোবাসি বলার পর আর একটি কথা উচ্চারণ করেনি সে। হয়তো তখনই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। আর আমার হাতের উপর পড়েছিল তার নিথর দেহটা। সেদিন আমি সাক্ষী হয়েছিলাম আমার প্রিয় মানুষটির মৃত্যুর, যা ছিল অকল্পনীয়। যাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম সারা জীবন, যার সাথে কাটাতে চেয়েছিলাম প্রতিটা বসন্ত, আমার সেই অর্ধাঙ্গিনী আমাকে একা করে দিয়ে চলে গিয়েছে, তা ভাবতে পারিনি। এপ্রিল ফুল উপলক্ষে ঘুরতে যাওয়া আমাদের এই হাসিখুশি দিনটি যে আমার জীবনে এমন বিষাদের ছায়া নেমে আনবে তা কল্পনাও করিনি। কল্পনাও করতে পারিনি এই ঘুরতে যাওয়াই হবে আরদিক্তার সাথে আমার শেষ ঘুরতে যাওয়া, এই হাত ধরাই হবে আমার প্রিয় মানুষটির শেষ হাত ধরা। সবই রয়ে গেল স্মৃতির পাতা, শুধু রইল না আমার পাগলিটা।
আরদিক্তার জানাজা শেষে তাকে নিজ হাতে মাটি দিয়ে বাড়িয়ে এসে তার ঘরে শুয়েছিলাম। কেন এমন হলো আমার সাথে? কেন আমায় ছেড়ে গেলে আরদিক্তা? তুমি কি জানতে না আমি তোমাকে কতটা ভালোবাসি? কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে আল্লাহ? কেন কেড়ে নিলে আমার আরদিক্তাকে? কেন কেন? আরদিক্তা, তোমাকে ছাড়া আমার দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে। আমি পারছি না তোমাকে ছাড়া এক দণ্ড থাকতে। প্লিজ ফিরে এসো পাখি আমার। আমার চিৎকার শুনে সকলে ছুটে এলো আরদিক্তার ঘরে। আমি তখন পাগলপ্রায় প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণায়। মা বাবা আমাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু তারা ব্যর্থ। মা, ও মা, আরদিক্তা কই হারিয়ে গেল মা? কই চলে গেল আমাকে একা করে দিয়ে? ওকে ফিরিয়ে আনো তোমরা। ওকে ফিরিয়ে দাও আমার কাছে। আমি থাকতে পারছি না ওকে ছাড়া। কান্নায় যেন কথা বলতে পারছিলাম না আমি। সান্ত্বনা দেওয়ার মতো ভাষা ছিল না কারো মুখে। সবার চোখ মুখে যেন নেমে এসেছে বিষাদের ছায়া। প্রস্থানের সময় আরশি আমাকে একটি চিঠি ও ডায়েরি দিয়ে বলল, ভাইয়া, আপু এটা আপনাকে দিতে বলেছিল। চিঠিটি খোলার সাহস ছিল না আমার। অনেক ভয় খুললাম চিঠিটি। জানি না কোন অজানা সত্য লুকায়িত আছে এই চিঠির ভাঁজে। চিঠিটি পড়ামাত্র আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগল। সকলে মিলে কিভাবে করতে পারলো এমনটা আমার সাথে? কিভাবে লুকিয়ে রাখলো এত বড় সত্যটি? সেই চিঠিটি, প্রিয়, এই চিঠিটি যখন তোমার হাতে পৌঁছবে তখন হয়তো এই ধরনের বুক থেকে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। হারিয়ে যাব তোমার কাছ থেকে। আমার কি এমন অপরাধ ছিল যে অন্য 5টা মেয়ের মতো সুখে সংসার করতে পারলাম না? কেন আল্লাহ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিলেন? আমি তো চেয়েছিলাম সারা জীবন তোমার সাথে থাকতে, কিন্তু এই মরণব্যাধি ব্লাড ক্যান্সার আমাকে থাকতে দিল না আমার বিব্রতর সাথে। তুমি জানো, যেদিন আমি জানতে পেরেছিলাম আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত, সেদিন আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছিল। মা বাবা কিছুদিন আগেই জানতে পেরেছিল, কিন্তু আমাকে জানতে দেয়নি। যখন আমার ক্যান্সার ধরা পড়েছিল তখন লাস্ট স্টেজ ছিল। কোনোভাবেই আর আমাকে বাঁচানো সম্ভব হতো না। কিন্তু তবুও মা বাবা চেষ্টার কোনো কমতি রাখেনি, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে আমাকে বাঁচানোর। কিন্তু নিয়তি যে বড়ই কঠিন। ইদানিং অসুস্থতা বেরিয়ে চলেছে। পূর্বের ন্যায় অনেক বেশি অসুস্থ আমি। তাই আজ এই চিঠি লিখছি। জানি না কবে চলে যাব, তবে সেদিন যে সন্নিকটে তা বুঝতে পারছি। এই চিঠিই হবে তোমার সাথে আমার শেষ কথা। তুমি ভালো থেকো বিব্রত। ডায়েরিটি যত্ন করে রেখে দিও, এখানে আমার ক্যান্সার ধরা পড়ার পর থেকে তোমার সাথে কাটানো সব স্মৃতি লেখা আছে। আর কোনোদিন বলতে পারবো না, তাই আজ শেষবারের মতো বলছি, আমি তোমাকে ভালোবাসি, এক আকাশ সমান ভালোবাসি তোমাকে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ইতি, তোমার পাগলি আরদিক্তা। বিব্রত কল্পনাও করতে পারেনি তার কাছে তার অর্ধাঙ্গিনী সম্পর্কে এত বড় সত্য লুকায়িত করে রাখা হবে। চোখের জল বাদ মানছে না আমার। চিঠিটি পড়ে ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলাম অতি জোরে। তছনছ হয়ে গেল আমার জীবন, হারিয়ে ফেললাম আমার অর্ধাঙ্গিনীকে, আমার পাগলিকে। সেদিন আর ডায়েরিটা খুলে পড়তে পারিনি। কান্নারত অবস্থায় কখন অচেতন হয়ে গেছি তা নিজেও জানি না। পার হয়ে গেছে 6 মাস। এই 6 মাসে 2 দিন মা বাবা অনেক কষ্টে ঘর থেকে বের করেছিল। নিজেকে ঘরবন্দি করে নিয়েছি। এখন আর কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। নিশ্চুপ হয়ে গেছি আমি। জীবনের প্রতি টান হারিয়ে ফেলেছি। এত বড় ধাক্কা সামলানোর ক্ষমতা আমার নেই। এই 6 মাসে কোনো কিছুই থেমে থাকেনি। ব্যস্ত নগরী চলেছে তার জীবনে। সবাই ভুলে গেছে আমাদের প্রিয়জন হারানোর শোক। শুধু শোকে কাতর হয়ে আছি আমরা 2 পরিবার। 15ই নভেম্বর 2019। পরন্ত বিকেল। মৃদু হাওয়া বইছে আশেপাশে। প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যে। জানালার পাশে বসে তাকিয়েছিলাম আকাশের দিকে আর উপভোগ করছিলাম প্রকৃতির রূপ। মা ডেকে পাঠালে উপস্থিত হলাম ড্রয়িং রুমে। আমাকে জানানো হলো,
আমার মা বাবা সিদ্ধান্ত নিয়েছে আমাকে বিয়ে দিবেন। আরদিক্তার মা বাবারও পূর্ণ সমর্থন আছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিছুতেই আমি বিয়েতে রাজি না, কিন্তু তারা মানতে নারাজ। তারা ভাবছে আমি এইভাবে ঘরবন্দি হয়ে থাকলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলব, তাই নিয়েছে এই সিদ্ধান্ত। হাজার চেষ্টা করেও তাদেরকে বুঝাতে পারিনি আমি বিয়ে করতে পারবো না। আর আরদিক্তার মা বাবার সমর্থন থাকায় আমার মা বাবাও আমাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। 16ই নভেম্বর 2019। চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান। আকাশে দেখা যাচ্ছে এক ফালি চাঁদ। ঘরে ঢুকতেই দেখলাম নববধূ রূপে খাটের এক কোণায় বসে আছে মেয়েটি। তার নাম পূর্ণতা। অপরূপ সুন্দরী সে, নিষ্পাপ একটি মেয়ে। একবার কেউ দেখলে চোখ ফেরাতে পারবে না। তার সাথে আজ বিকেলে আমার বিবাহ কার্য সম্পূর্ণ হয়েছে। আমার অপেক্ষায় সে বসে আছে। মার মুখে শুনেছি আমার অতীত সম্পর্কে সে অবগত। অনেক ক্লান্ত আমি। আজ আরদিক্তার কথা বেশি মনে হচ্ছে। পূর্ণতার পাশে গিয়ে শুয়ে পড়লাম। তেমন কোনো কথা বলেনি, শুধু একবার বলেছি শুয়ে পড়ো। এরপর আরদিক্তার কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। বর্তমান। হঠাৎ ঘুমের মধ্যে শুনতে পেলাম আমার মেয়ে উষ্ণতার ডাকে আমার ঘুম ভেঙে যায়। দরজায় বাইরে থেকে সে ধাক্কা দিচ্ছে আর ডাকছে। আরদিক্তা মারা যাওয়ার পর গত 4 বছর ধরে এই দিনে নিজেকে ঘরবন্দি করে রেখেছিলাম, কিন্তু আজ কেন জানি মেয়ের ডাকে সাড়া না দিয়ে পারলাম না। বাবা, বাবা, উষ্ণতা। মা খুলছি। কি হয়েছে মা, ডাকছ কেন এইভাবে? বাবা আন্টি এসেছে। কোন আন্টি মা? কৃষ্ণা আন্টি। তোমাকে খুঁজছে, তাড়াতাড়ি চলো। ঠিক আছে চলো। যাওয়ার পূর্বেই তৃষ্ণা, আমার খালাতো বোন, এসে হাজির। বিব্রত ভাইয়া, এই তো তুমি এখানে। তোমাকে কখন থেকে খুঁজছি। কেমন আছো? তৃষ্ণা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। তো এতদিন পর তোর আমাদের কথা মনে হলো? তোমার কথা তো সবসময়ই মনে হয়, কিন্তু চাইলেই কি আর আসতে পারি? বলো। তোর তো শুধুই আজগুবি কথা। এইবার এসেছিস, অনেকদিন থাকতে হবে কিন্তু। ঠিক আছে। এই শুনছ, একটু ঘরে এসো। পূর্ণতা। আচ্ছা যাচ্ছি। এই তৃষ্ণা, তুই বসো। আমি আসছি। তোর ভাবি ডাকছে। পূর্ণতা। ডাকছিলে যে, কি বলবে বলো? তোমার সাথে আমার কথা আছে। বলো, কি বলবে? গত 4 বছর ধরে তুমি এই দিন নিজেকে ঘরবন্দি করে রেখেছ। আমরা কেউ তোমাকে ডেকে বের করতে পারিনি, আর আজকে তৃষ্ণা এসে ডাকতেই তুমি বের হয়ে গেলে। মানে, কি বুঝাতে চাইছো তুমি? আমি কি বুঝাতে চাইছি তুমি তা বুঝছো না, নাকি বুঝতে চাইছো না? আমি উষ্ণতার ডাকে বের হয়েছি ঘর থেকে, তৃষার ডাকে নয়। মিথ্যে। মিথ্যা কথা বলছো তুমি। আমি এত বছর থেকে তোমার সাথে সংসার করছি, তুমি আমাকে এখনো ভালোবাসতে পারলে না, কিন্তু তৃষ্ণা আসলেই তোমার যত ভালোবাসা বেরিয়ে যায়, তাই না? পূর্ণতা। মুখ সামলিয়ে কথা বলো। সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি কোনো সীমা ছাড়িয়ে যাইনি। তুমি যা করছো তাই বলেছি। নিজের বউকে ভালোবাসতে পারো না, আবার তৃষার যত্নও নিতে পারো। বাহ। পূর্ণতা, আজেবাজে কথা বলবে না। ও আমার বোন, আর আমি ওকে বোনের নজরেই দেখি। বোন? নিজের বোন তো না, তাই না? শোনো, ভালো করে শুনে রাখো, আমার বিব্রতকে যদি কেউ আমার থেকে কেড়ে নিতে চায়, তাহলে তার পরিণতিও ঠিক আরদিক্তার মতোই হবে। আরদিক্তার মতো পরিণতি হবে মানে? তাহলে কি আরদিক্তার মৃত্যুর সাথে কোনোভাবে পূর্ণতা জড়িত? পূর্ণতা, তুমি এইমাত্র কি বললে? আমি? ভাইয়া, বিব্রত ভাইয়া। পূর্ণতা কিছু বলার পূর্বেই সেখানে হন্তদন্ত হয়ে ছুটে আসে তৃষ্ণা। সে এক প্রকার হাঁপাচ্ছে। কি হয়েছে? এমন ছুটে আসছিলি কেন? তুমি তাড়াতাড়ি চলো ভাইয়া। খালামুনি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, আমি ধরে বসিয়ে দিয়ে এসেছি। তুমি চলো এক্ষুনি। ডাক্তার ডাকতে হবে।
চল তাড়াতাড়ি। মায়ের ঘরে গিয়ে দেখি পূর্ণতা মাকে দেখছে। আমাদের কথার মাঝে কখন যে সে চলে এসেছে তা বুঝতেই পারিনি। ঘাবড়ানোর কিছু নেই। মা হয়তো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করেছে, তাই মাথা ঘুরছে। একটু বিশ্রাম করলে, ঘুমালে ঠিক হয়ে যাবে। পূর্ণতা, মা তোমার এত কিসের চিন্তা বলো? তুমি কেন চিন্তা করো? সব তো ঠিকই আছে। আমার কিছু হয়নি। তোরা অযথাই চিন্তা করছিস। মা, আচ্ছা মা, বিশ্রাম করুন। সবাই চলো। ড্রয়িং রুমে এসে তৃষ্ণা গেস্ট রুমের দিকে পা বাড়াতেই পূর্ণতা বলল, তৃষ্ণা, থামো। ভাবি বলো, তোমার সমস্যা আসলে কি? যদি একটু ব্যাখ্যা করতে আমার জন্য ভালো হতো। কিসের সমস্যা? কি বলছো তুমি? তুমি যখন আমাদের ঘরে গেলে তখন কি আমাকে দেখতে পাওনি? পেয়েছি, পাবো না কেন? তাহলে তোমার ভাইয়ার সাথে অমন নাটক করলে কেন? আমি যে একজন ডাক্তার ওখানে দাঁড়িয়েছিলাম, তুমি আমাকে না কিছু না বলেই বিব্রতকে ডাকতে ডাকতে বেহুশ হয়ে যাচ্ছ। আমি বাড়িতে থাকতেও ডাক্তার ডাকতে যাবে কেন? আমি তো এত কিছু ভেবে কথা বলিনি ভাবি। আর এখানে নাটকের কি হলো? নাটকের কি হলো এখনো বুঝতে পারোনি? পূর্ণতা, এগুলো নিয়ে কথা পরে বলবে। এখন ঘরে চলো। আমার কথা আছে। আমি পরবর্তীতে এমন কিছু আমি দেখলে খবর আছে তৃষ্ণা। কথাটা মাথায় রেখো। কথাটি বলে আমার পিছু পিছু ঘরে এলো পূর্ণতা। এসে ও স্বাভাবিকভাবে ওর গাইড করতে লাগলো। যেন একটু আগে ও আমাকে কি বলেছে তাও ভুলে গেছে। পূর্ণতা, আমি তোমাকে ঘরে কথা বলার জন্য ডেকেছি, কাজ করার জন্য নয়। কথা বলার জন্য ডেকেছ তো কথা বলো। কে বারণ করেছে তোমাকে? তখন তুমি কি বুঝাতে চাইলে? তুমি কি আরদিকটার মৃত্যুর সাথে জড়িত? যদি জড়িত হয়ে থাকি তাহলে তুমি কি করবে? ফিরে পাবে কি তোমার আরদিক থেকে? সোজাসাপটা প্রশ্ন করেছি, সোজাসাপটা উত্তর দাও। হ্যাঁ জড়িত। তো কি করবে তুমি? এইবার আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। পূর্ণতার সাদা ধবধবে গালে জোরে একটা চড় বসিয়ে দিলাম। মুহূর্তেই ওর গাল লাল বর্ণ ধারণ করল। কোনোদিন যে মেয়ের গায়ে হাত তুলিনি, আজ প্রথম সেই মেয়ের গায়ে হাত তুললাম। কিন্তু সে আমার চোরের বিপরীতে উচ্চস্বরে হাসতে লাগলো, একদম পাগলের মতো। যেন সে পূর্ণতা না কোনো পাগল। আমাকে মেরে কি হবে বিব্রত? তুমি কি ফিরে পাবে তাকে? আমাকে আজীবন মারলেও ফিরে পাবে না তুমি। কারণ আমি তাকে তোমার জীবন থেকে আজীবনের জন্য সরিয়ে দিয়েছি। বলে সে আবার হাসতে লাগলো। কেন তুমি করলে এমন পূর্ণতা? কেন? জানতে চাও কেন করেছি এমন? তবে যে তোমাকে শুনতে হবে আর একটি বৃহৎ গল্প। যে গল্পের পুরোটা জুড়েই ছিল এক রাজার বিচরণ। সে রাজার নাম বিব্রত। আমার রাজা বিব্রত। 17ই মার্চ 2017। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বঙ্গবন্ধুকে স্মরণ করে প্রতি বছর আমাদের বিদ্যালয়ে পালন করা হতো বঙ্গবন্ধুর জন্মদিন। বিদ্যালয়ে জন্মদিন পালন শেষে গোধূলি মাখা এক বিকেলে গিয়েছিলাম মরা নদীর তীরে। প্রকৃতির স্নিগ্ধতায় মিশে যায় জীবনের সকল ক্লান্তি। প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে খুঁজে পাই নিজের আত্মার শান্তি। সেই শান্তির খোঁজেই উপস্থিত হয়েছিলাম মরা নদীর তীরে। শান্তির খোঁজে গিয়ে সেখানে খুঁজে পেয়েছিলাম অন্য এক প্রশান্তি। একাকী নদীর তীরে দাঁড়িয়ে ছিল এক সুদর্শন পুরুষ। মাথার এলোমেলো চুল তার সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছিল। প্রথম দেখায় ভালো লেগে গিয়েছিল তাকে। কিন্তু কিছুক্ষণের পার্থক্যে আমার ভালো লাগা হিংসায় পরিণত হয়ে গেল। কেন হলো তা তখন বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝেছিলাম। প্রিয় মানুষ, নিজের ভালোবাসার মানুষের সাথে কেউ অন্য কাউকে সহ্য করতে পারে না। তাই হয়তো সেদিন হিংসা অনুভব করেছিলাম। মুগ্ধ নয়নে তাকিয়ে যখন তাকে দেখছিলাম, ঠিক তখনই তার মাথার এলোমেলো চুলে হাত বুলানোর জন্য আগমন হয় এক নারীর। তার প্রেয়সীর। মুহূর্তেই তাকে পাওয়া আমার জেদে পরিণত হয়ে গেল। সেদিনের পর তার আর দেখা পাইনি। তবে আমার পাড়ার এক বান্ধবীর কাছ থেকে জানতে পারি সে নাকি তার ভাইয়ের বন্ধু।
সেদিন তাদের বাড়িতে এসেছিল। পরবর্তীতে তার কাছ থেকে সেই অচেনা আগন্তুকের পরিচয়, ঠিকানা সব নিয়েছিলাম। ছোট থেকেই নাকি আমি ছিলাম হিংসুটে স্বভাবের। নিজের কোনো কিছু কাউকে দিতে চাইতাম না। সেখানে ভালোবাসা? কখনোই না। আমার ভালোবাসাকে পেতে হলে আমাকে সর্বপ্রথম এই গ্রাম ছেড়ে শহরে যেতে হতো। তখন আমি ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার লক্ষ্য তখন ছিল এইচএসসিতে ভালো রেজাল্ট করে মেডিকেলে চান্স পাওয়ার। মেডিকেলে চান্স পেলে অবশ্যই শহরে যেতে পারব। 17ই এপ্রিল 2017। বিকেলবেলা একাকী বসে প্রকৃতির রূপ অনুভব করছিলাম। আকাশ মেঘলা, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। বাতাস বইছে, ছুঁয়ে দিয়ে যাচ্ছে পুরো শরীর। এমতাবস্থায় আমার সেই বান্ধবীর আমার কাছে এসে আমাকে জানায়, আমার প্রিয় মানুষের আজ বিয়ে। সেদিন যেই মেয়েটির সাথে দেখেছিলাম সেই তার অর্ধাঙ্গিনী। মুহূর্তেই মেঘলা আকাশের ন্যায় আমার মনের ফুরফুরে আকাশে দেখা যায় অজস্র মেঘ। চোখ বিসর্জন করছে অশ্রু। কেন তা জানি না। হয়তো প্রিয় মানুষকে হারানোর শোক। কিছুদিন নিজেকে ঘরবন্দি করে রেখেছিলাম, তবে পরক্ষণেই মনে হলো আমি তো হেরে যেতে পারি না। বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমার ভালোবাসাকে আমি কখনো ছাড়ব না। প্রয়োজনে তার অর্ধাঙ্গিনী তাকে ছেড়ে দেবে, তবু আমি ছাড়ব না। বর্তমান। তুমি কি বুঝতে পারছো আমার গল্পটি বিব্রত? বলেই হাসতে লাগলো পূর্ণতা। তার মানে সেদিন যখন আমার বন্ধু তোমাকে চেনা চেনা লাগে বলেছিল তখন তুমি মিথ্যা বলেছিলে? হ্যাঁ, তোমার সেই বন্ধুর বোনই ছিল আমার বান্ধবী। আর দিকটা, তুমি কেন বুঝতে পারোনি কিছু? কেন পা দিয়েছে তার ফাঁদে? কিভাবে মেরে ফেলেছ? কিভাবে মেরে ফেলেছ তুমি আমার আর দিকটাকে? কিভাবে, বলো পূর্ণতা বলো। উফ এত চিল্লাচিল্লি করছো কেন? বলছি তো সবই বলবো আজ তোমায়। হা 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 হা। এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছিলাম। এরপরে অনেক কষ্টে মেডিকেলে চান্স পাই। 2018 সালের আগস্ট মাস থেকে আমাদের ক্লাস শুরু হয়। তখন আরদিকতা ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। আমাদের কলেজের পাশেই ছিল আরদিকতার কলেজ। কলেজ পাশাপাশি হওয়ার কারণে ওকে অনুসরণ করা আমার কাছে সহজই ছিল। আবার আমি যে হোস্টেলে থাকতাম সেই হোস্টেলের সামনে দিয়েই আরদিকতা যাতায়াত করত। মাঝে মধ্যে ওকে অনুসরণও করেছি কোথায় কোন সময়ে যায় জানার জন্য। একদিন বিকেলে, চারদিক মেঘে কালো হয়ে আছে। আবহাওয়াটা এমন ছিল যে বাইরের লোকজন যে কোনো উপায়ে বাড়িতে ফিরলে স্বস্তি পায়। সংবাদ মাধ্যমে বলা হয়েছিল প্রচণ্ড ঝড় উঠতে পারে। সন্ধ্যার পূর্ব মুহূর্তের আবহাওয়া যেন ছিল তারই বার্তাবাহক। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছিলাম, এই ব্যস্ত শহরে কতই না মানুষের আনাগোনা। কেউ আসে আগ্রহে, কেউ আসে নিজের স্বার্থে, কেউ আসে ভবিষ্যৎ গড়তে, আবার কেউ আসে পেটের ভাত জোটাতে। বিচিত্র এ দুনিয়ায় বিচিত্র চরিত্রের মানুষের অভাব নেই। এই যেমন আমি। কেন এসেছি আমি? অন্য কারো সংসার ভেঙে নিজের স্বার্থ হাসিলের জন্য? কিন্তু আমার কাছে তো এটা কারো সংসার ভাঙা না। আমার কাছে এটি আমার ভালোবাসাকে নিজের করে পাওয়ার লড়াই, নিজের ভালোবাসাকে আলিঙ্গনের পথ। হয়তো এখানে প্রত্যক্ষভাবে আরদিকতার কোনো দোষ নেই, ভালোবাসার অধিকার তারও আছে। কিন্তু পরোক্ষভাবে? পরোক্ষভাবে তো তারই দোষ। সে কেন আমার ভালোবাসাকেই ভালোবাসবে? এটা তো আমার। সে কেন ভালোবাসবে? এজন্যই হয়তো বলিদান হতে হবে তাকে। তার দোষ। নিজের ভাবনার মাঝে ব্যাঘাত ঘটল নিচ থেকে আসা কিছু ছেলের কটু কথায়। 4-5 জন ছেলে নিচে দাঁড়িয়ে আছে। আমাদের হোস্টেলের পাশেই একজন স্যার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রাইভেট পড়ান। সেখানে আরদিকতাও পড়ে। এখন ওই প্রাইভেট পড়ানো শেষে ছেড়ে দিয়েছে আর রাস্তার লাফাঙ্গা ছেলেরা মেয়েদের ডিস্টার্ব করছে। নিচের দিকে তাকিয়ে দেখি একটি ছেলে আরদিকতার হাত ধরেছে। আরদিকতা তা ছাড়ানোর চেষ্টা করছে। তৎক্ষণাৎ মনে হলো আরদিকতার সঙ্গে পরিচয় গড়ার এই আসল সময়। দৌড়ে নিচে নেমে গেলাম।
গিয়ে দেখি আরদিকতার হাত এখনো ছেলেগুলো ধরে আছে আর আরদিকতা বোকা মেয়ের মতো কাঁদছে। হয়তো একাকী চলাচলের খুব একটা অভ্যাস নেই তার। তার সকল বান্ধবী তাকে এই অবস্থায় রেখে চলে গেছে। আমি ওদের কাছে যাওয়ার সময় ফোন কানে ধরে বলছিলাম যে, আপনারা যত দ্রুত সম্ভব ফোর্স নিয়ে এখানে চলে আসুন। আমি সিভিল ড্রেসে আছি। আমার সামনে এরা একটি মেয়েকে ইফটিজিং করছে। এতটুকু বলে যেই গিয়ে ওই ছেলেটি হাত ধরেছি, তৎক্ষণাৎ বাকি ছেলেরা দৌড় দিয়েছে। হয়তো ওরা ভয় পেয়েছে পুলিশের কাছে কোনো কেস আছে তাদের নামে। কিন্তু হাত ধরে রাখা ছেলেটির সম্পূর্ণ মনোযোগ ছিল আরদিকতার ওপর। তাই আমার বলা কোনো কথাই তার কর্ণগোচর হয়নি। তুই তাহলে সেই ছেলে যাকে পুলিশ আগে মেয়েদের ডিস্টার্ব, ড্রাগ পাচার, খুন ইত্যাদি কারণে ধরেছিল কিন্তু জেল খেটে ছাড়া পেয়ে গেছিস। এতদিন জেল খেটেও তোর শিক্ষা। আমার কথা শেষ হওয়ার পূর্বেই ছেলেটি আমার হাত ঝটকা দিয়ে ছেড়ে দৌড় দেয়। আমি তো আর তাদের শক্তির সাথে পারবো না। পুলিশের পরিচয় দিলেও তো আমি পুলিশ নই। এদিকে আরদিকতা কেঁদেই চলেছে। এই, তুমি কাঁদছ কেন? যে কোনো পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর ক্ষমতা নিজেরই থাকতে হয়। তুমি কি আগে তেমন একাকী চলাফেরা করনি? না আপু, আমি আগে কখনো একাকী চলাফেরা করিনি। বিয়ের আগে আমার বাবা প্রতিদিন আমাকে রেখে যেত আবার নিয়ে যেত। আর এখন আমার স্বামী নিয়ে যায়। তো আজ আবহাওয়া এত খারাপ, তোমার স্বামী আজ নিতে আসেনি কেন? ও আজ একটু ব্যস্ত আছে তাই। আমাদের কথোপকথনের মাঝেই প্রবল বেগে বাতাস শুরু হয়। চারিদিকে শুধু ধুলাবালি। চোখ তাকিয়ে থাকা যাচ্ছে না। ঝড়ের পূর্ব সংকেত। আমি আরদিকতার হাত ধরে দৌড়ে আমার হোস্টেলের সিঁড়িঘরে ঢুকি। আপু, ঝড় তো উঠবে। এখন আমি বাড়ি কিভাবে যাব? তুমি চিন্তা করো না, আমার সাথে চলো। ঝড় থেমে গেলে চলে যাবে। আরদিকতা কোনো উপায় না পেয়ে আমার সাথে আসে। তুমি ফোন দিয়ে তোমার বাড়িতে জানিয়ে দেও। আপু, আমার ফোনে তো চার্জ নেই। ওহ, তাহলে আমার ফোন নেও। আরদিকতা আমার ফোন নিয়ে কল দিল, কিন্তু আমার ফোনে পর্যাপ্ত ব্যালেন্স নেই। আমিও জানতাম না। কি আর করার, দুজনেই বসে রইলাম। আপু, তুমি কি পুলিশ? আরে না, ওটা এমনি বলছি। তাহলে ওখানে তো অনেক লোক ছিল, কেউ আমাকে বাঁচানোর জন্য এগিয়ে এলে কেন? তুমি এখনো ছোট তাই এত কিছু তুমি বুঝবে না। এই ব্যস্ত শহরের মানুষরা শুধু নিজেদের জীবন চাহিদা নিয়েই ব্যস্ত। তাদের চোখের সামনে অন্য কাউকে খুন করলেও তাদের কিছু যায় আসে না। স্বার্থপর সবাই। তোমাকে অনেক ধন্যবাদ আপু। হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। দরজা খুলতেই দেখি আমার রুমমেট নাতাশা এসেছে। ইতোমধ্যে বাইরে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। সে ভিজে একাকার। দেরি হলো যে, তাড়াতাড়ি আসবি তো। আজ যে ঝড় হতে পারে জানতিস না তুই? আপু, আমি তো তাড়াতাড়ি বের হয়েছিলাম। কিন্তু ঝড়ের আশঙ্কা থাকায় কোনো রিকশাওয়ালা মামা আসতে চাইছিল না, বাধ্য হয়ে হেঁটে আসতে হলো। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে, ভিজে গেছিস। আপু, এই মেয়েকে? আর বলিস না, নিচে যে বাউন্ডুলে ছেলেরা আড্ডা দেয় না, ওরা আজ এই মেয়েকে অনেক ডিস্টার্ব করছিল। আমি ওখানে যাওয়ার পরে ছেলেরা চলে গেলেও বেচারি মেয়েটা আর যাওয়ার সুযোগ পায়নি। ইতোমধ্যেই ঝড় শুরু হয়ে গেছে। ওহ আচ্ছা, তোমার নাম কি আপু? আমার নাম আরদিকতা। ওহ আচ্ছা। আমি পুরো ভিজে গেছি। ফ্রেশ হয়ে এসে কথা বলছি। বলেই নাতাশা দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। যদিও আমি আরদিকতার ব্যাপারে প্রায় সবই জানি, তবুও জিজ্ঞেস করলাম, তুমি কিসে পড়ো আরদিকতা? ইন্টার প্রথম বর্ষ আপু। ওহ, তোমার স্বামী কি করে? ও পড়াশোনা করে আপু। তো তুমি এত বড় হয়ে গেছো তবুও একাকী চলাফেরা শিখবে না? আমি আজ না গেলে কি হতো বলো তো? তুমি তো গিয়েছিলেই, তাই না গেলে কি হতো ভেবে আর লাভ নেই। আমি বড় হলেও কখনো একাকী চলাফেরা করা শিখিনি, কারণ সবসময়ই আমার পাশে আমার স্বামী থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। অন্যের উপর নির্ভর করা উচিত না। এমনও হতে পারে তোমার বিপদের সময় এসে তোমার সাথে থাকবে না।
আপু তুমি কি বিবাহিত? না, তবে ভালোবাসি একজনকে। ইনশাআল্লাহ তাকেই বিয়ে করব। কতদিনের রিলেশন? একপাক্ষিক ভালোবাসা। একপাক্ষিক ভালোবাসায় কষ্ট থাকলেও পাওয়ার আশাটা তীব্র হয়। এখানে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। সময়ের সাথে সাথে ভালোবাসা দ্বিগুণ হয়ে যায়। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে দিন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভালোবাসা হ্রাস পায়, গুরুত্ব কমে যায়। আপু সব সম্পর্ক তো এক না। হ্যাঁ তা ঠিক, তবে বেশিরভাগ সম্পর্কই এমন। একটি সম্পর্ক তখনই সুন্দর হবে যখন অপর পাশের মানুষটি তোমাকে গুরুত্ব দেবে, তোমার ভালো লাগা খারাপ লাগাকে গুরুত্ব দেবে, তোমার রাগ অভিমান ভাঙানোর চেষ্টা করবে। কথা বলতে বলতে যেন নিজেকে পুরোই হারিয়ে ফেলেছি। বাস্তব থেকে অনেকটা দূরে চলে গেছি, যেখানে দেখতে পাচ্ছি আমার ব্যর্থতা, একাকিত্ব আর আমার শখের পুরুষের সুখের সংসার। বাস্তবে ফিরে আসলাম আর দিকটার ডাকে। আপু দরজায় কড়া নাড়ছে কেউ। দরজা খুলে দেখি আমাদের হোস্টেলের দারোয়ান চাচা। মা, একটি ছেলে কাকভেজা হয়ে এসে একটি মেয়ের খোঁজ করছিল। ওই ছেলেটির বিবরণের সাথে তখন তুমি যে মেয়েটিকে নিয়ে এলে তার মিল আছে। ওই ছেলেটি মেয়েটির সাথে তার সম্পর্ক কি বলেছে চাচা? বলেছে যে মেয়েটি ওর স্ত্রী। কই সে চাচা? নিচে দাঁড়াতে বলেছি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। দরজা লাগিয়ে দিয়ে আর দিকটার কাছে গেলাম। যার অর্ধাঙ্গিনী আমার হওয়ার কথা সে আজ অন্য কাউকে তার অর্ধাঙ্গিনীর পরিচয় দেয়। কি নিষ্ঠুর নিয়তি! আর দিকটা একটি ছেলে নিচে এসে একটি মেয়েকে খুঁজছে। আমার মনে হয় সে তোমার স্বামী। চলো নিচে চলো। চলো আপু। নিচে গিয়ে দেখি আমার বিব্রত কাকভেজা হয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ভিজে যেন তার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেছে। হয়তো সে আমার ভালোবাসা, তাই আমার চোখে সে সুদর্শন পুরুষ। বিব্রতকে দেখে আমি নিজের মুখ ওড়না দিয়ে আড়াল করে নিলাম। আর দিকটা ছুটে ওর কাছে চলে গেল। বিব্রত আর দিকটার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে, যেন সে তার বহু বছরের হারানো কাউকে ফিরে পেয়েছে। কিন্তু মুহূর্তেই তার রূপ পাল্টে গেল। রাগে তার গা থরথর করে কাঁপতে লাগল। রাগান্বিত গলায় বলে উঠল, আর দিকটা তুমি এখানে কি করছো? তোমার প্রাইভেট কখন শেষ হয়েছে, এখনো বাসায় যাওনি কেন? প্রাইভেট অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু কি আর দিকটা? দিন দিন তুমি বড় হচ্ছ নাকি ছোট হচ্ছ? সন্ধ্যা পার হয়ে গেছে, এখনো তুমি বাড়িতে যাওনি, তোমাকে ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না। চিন্তা হয় নাকি আমাদের? তুমি জানো, হোস্টেলে গিয়ে যখন শুনেছি তুমি এখনো বাসায় যাওনি, তৎক্ষণাৎ এই ঝড়ের মধ্যে তোমাকে খুঁজতে বের হয়েছি। এখানে এসেও কাউকে জিজ্ঞেস করার জন্য পাচ্ছিলাম না, পরে এই চাচার কাছ থেকে খবর পেলাম। এত কিছু তুমি আমায় চিন্তায় ফেলার জন্য করেছ আর দিকটা? বিব্রত রাগান্বিত স্বরে এক নাগাড়ে কথাগুলো বলল। আর দিকটা শুধু মাথা নিচু করে ওর কথাগুলো শুনছে। কতই না ভালোবাসা তাদের। বাসায় ফিরেনি বলে এই ঝড়ের মধ্যে উতলা হয়ে খুঁজছে। ভালোবাসাকে হারানোর কতই না ভয়। এমন এক বিন্দু পরিমাণ ভালোবাসা যদি আমার জন্য থাকতো, তবে আমি হতাম পৃথিবীর শ্রেষ্ঠ সুখী নারী। আমার কথা কি শুনবেন আপনি? নাকি শুধু বকাই দিবেন? কি বলবে বলো? আপনি তো আজ আসবেন না বলে আমি প্রাইভেট শেষে একাই বাসায় যেতে চেয়েছিলাম। কিন্তু বের হওয়ার পর দেখি আকাশ খুবই খারাপ। চারদিক মেঘে ঢেকে গেছে। যে কোনো সময় ঝড় শুরু হবে। তখন আমি যেই বাসায় যাওয়ার জন্য উদ্যত হই, অমনি দেখি পাড়ার বখাটে ছেলেরা মেয়েদের উত্ত্যক্ত করছে। আমি ওদের পাশ কাটিয়ে আসতে চাইলেই ওদের মাঝে একজন ছেলে এসে আমার হাত ধরে। আমি অনেক চেষ্টা করেছি হাত ছাড়ানোর, কিন্তু পারিনি। পরে এই আপু এসে আমাকে বাঁচিয়েছে। আর দিকটা কথাগুলো বলতে বলতেই বাচ্চাদের মতো কেঁদে দিয়েছে। আর অন্যদিকে বিব্রতের চক্ষু যুগল রক্তবর্ণ ধারণ করেছে। কে ছিল সেই ছেলেগুলো, চিনতে পারবে? হুম। কে বাঁচিয়েছে তোমায়? এই আপু। এই প্রথম বিব্রত লক্ষ্য করল আমায়। এতক্ষণ যেন দেখেই নিশে যে আর দিকটার পাশে অন্য কেউ দাঁড়িয়ে আছে। অনেক ধন্যবাদ আপু আপনাকে। এখানে ধন্যবাদের কি আছে, একজন মেয়ে হিসেবে এটি আমার দায়িত্ব। তবে আর দিকটার একাকী চলাফেরা শেখা উচিত।
সব সময় আপনি ওর সাথে নাও থাকতে পারেন। বিপদে পড়লে যে সব সময় আমার মতো কেউ ওকে বাঁচাতে আসবে এমনও তো না। জানেনই বর্তমানে শহর কেমন, শহরের মানুষ কেমন। আগে যেমন কেউ বিপদে পড়লে সবাই সাহায্য করত, এখন আর এমন কেউ নেই। জি আপু। আপনার নাম কি? কল্যাণী। আমার নাম কল্যাণী। ওহ আচ্ছা। ভালো থাকবেন আপু, অনেক ধন্যবাদ। কথা শেষ করেই বিব্রত আরদিক তার হাত ধরে যাওয়ার জন্য উদ্যত হল। পা বাড়াতেই আমি বললাম, এই ঝড়ের মধ্যেই যাবেন? রাস্তায় যদি কোনো বিপদ হয়? ঝড় এখন কমে গেছে আপু, সমস্যা নেই, চলে যেতে পারবো। বিব্রত। আমার চোখের সামনে আমার শখের পুরুষের প্রস্থান ঘটল তার প্রেয়সীর হাত ধরে। এই অনুভূতি কেমন তা যে অনুভব করেনি সে বুঝতে পারবে না। এরপর আমি রুমে ফিরে গেলাম। গিয়ে দেখি নাতাশা ফ্রেশ হয়ে বসে ফোন দেখছে। সে আমার বিষয়ে প্রায় সবই জানে। কই গেছিলে আপু? আর ওই মেয়েটি কই? ওই মেয়েটি আমার প্রিয় মানুষের হাত ধরে চলে গেছে। মানে? মানে এই সেই মেয়ে যার জন্য আমি হারিয়েছি আমার প্রিয় মানুষকে। অর্ধাঙ্গিনীর জন্য সে এই ঝড়ের মাঝে ছুটে এসেছে। খুব ভাগ্য করে জন্মেছে এই মেয়ে। কেটে গেছে 2 দিন। এই 2 দিনে ব্যস্ত শহর চলেছে তার নিজের গতিতে। কারো খবর নেওয়ার সময় কারো নেই। গতকাল খবর পেলাম পাড়ার ওই বাউন্ডুলে ছেলেদের নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। হয়তো বিব্রত ওদের নামে রিপোর্ট দিয়েছে। আরদিক তাকে অসম্মান করেছে, বিব্রত তো আর এমনি এমনি ছেড়ে দেবে না। 6 মাস পর পার্কের বেঞ্চে বসে আছি একাকী। সিন্ধু বিকেল। চারিদিকে হিমেল হাওয়া বইছে। এরই মাঝে বসে আছে শত শত তরুণ তরুণী। আমি বসে অপেক্ষা করছি আরদিকতার জন্য। আরদিকতা এখন একাকী চলাচল শিখেছে। গত 3 মাস আগে থেকে প্রতি সপ্তাহে আমরা দুজন এই পার্কে দেখা করি। সাথে প্রত্যেকবার পার্কের পাশের রেস্টুরেন্টে গিয়ে স্ন্যাক্স খাই। মেয়েটা আমার সাথে দেখা না করে, কথা না বলে থাকতেই পারে না। প্রচুর ভালোবাসে আমায়। কিন্তু সে তো জানে না আমার উদ্দেশ্য। যখন জানবে তখন কি আর আমায় ভালোবাসবে না? কেনই বা বাসবে? কেউ কি তার শত্রুকে ভালোবাসে? আমার প্রতি ওর অন্ধবিশ্বাস, অতিরিক্ত ভালোবাসায় ওর জন্য কাল হয়ে দাঁড়াবে। হঠাৎ করে ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে ভাবনায় ছেদ পড়ল। কল্যাণী আপু, এসে গেছিস? এত দেরি হলো যে? আর বলো না, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। ওহ আচ্ছা। হু, তোমায় একটা কথা বলার ছিল। আমি তোর কথা শুনতেই এসেছি। দেখ আবহাওয়াটা কি সুন্দর। এই সুন্দর আবহাওয়ায় কি এমনি এমনি শুধু গল্প করব? তুই বস, আমি খাবার নিয়ে আসি। এসে তোর কথা শুনব বলে আমি খাবার নিতে চলে গেলাম। খাবার নিয়ে ফিরলাম কিছুক্ষণ পর। ফিরে দেখি আরদিকতার মন খারাপ। হাতে স্ন্যাক্স দিতে দিতে বললাম, কিরে কি হয়েছে তোর? মন খারাপ কেন? কেন জানি না, তবে ইদানিং শরীরটা খুব খারাপ লাগে। কোনো সমস্যা? জানি না। চিন্তা করিস না, এমনিই হয়তো ঠিক হয়ে যাবে। তুই না জানলি আরদিকতা, আমি তো জানি কেন তোর এমন লাগে। মনে মনে, আচ্ছা আপু চলো বাড়ি যাই, সন্ধ্যা নামবে। চল। 5ই মার্চ 2019। পার্কের বেঞ্চের 2 পাশে বসে রয়েছি আমি আর আরদিকতা। আরদিকতা আমায় ডেকেছে খুব জরুরি দরকারে। তুই ডেকে এমন চুপচাপ বসে আছিস কেন? আপু বলেই কেঁদে দিল আরদিকতা। যেন কথা বলার শক্তি সে হারিয়ে ফেলেছে। এমন কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। আপু আমার ব্লাড ক্যান্সার হয়েছে। হয়তো আর বেশি দিন বাঁচব না। কি বলছিস সেসব আবোল তাবোল? মাথা ঠিক আছে তোর? তোমার কাল বলছিলাম না ডাক্তারের কাছে যাব। রিপোর্টে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। তুই এমন কাঁদিস না বোন আমার। তুই একদম ঠিক হয়ে যাবি দেখিস। আরদিকতা আর কোনো কথা বলেনি সেদিন, শুধু আমায় জড়িয়ে ধরে কেঁদেছে। চঞ্চল, হাসি খুশি আরদিকতা সেদিন নিস্তব্ধ হয়ে গিয়েছিল।
সন্ধ্যার সময় ওকে বাসায় পৌঁছে দিয়ে হোস্টেলে চলে আসি। আমি তো এটিই চেয়েছিলাম। আমি তো চেয়েছিলাম আরদিক্তা নামক মেয়েটি সারা জীবনের জন্য আমার আর বিব্রতের মাঝখানে থেকে চলে যাক। তবে আজ কেন আমার এত কষ্ট হচ্ছে? কেন মনে হচ্ছে আমি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাউকে হারিয়ে ফেলতে চলেছি? কেন নিজেকে এত অসহায় লাগছে? তবে কি আমি আমার জেদের বসে কোনো ভুল করে ফেললাম? 1 এপ্রিল 2019 বিকেলে আনমনে কিছুক্ষণ বসে থেকে ফোন হাতে নিলাম। ফোন হাতে নিয়েই দেখি সেই চিরপরিচিত নাম্বার থেকে কিছুক্ষণ আগে মেসেজ এসেছে। মুখে এক চিলতি হাসি ফুটে উঠল। আপু, আমি তোমায় অনেক ভালোবাসি। কেন কিভাবে তোমায় এত ভালোবেসে ফেলেছি তা আমি জানি না। তবে রক্তের সম্পর্ক ছাড়াও যে কাউকে এত ভালোবাসা যায় তা আমি তোমাকে ভালো না বাসলে হয়তো জানতাম না। তোমার সাথে আমার প্রথম দেখার মুহূর্তটা সুন্দর না হলেও তুমি আমার জীবনের অন্যতম এক সুন্দর মানুষ ছিলে। তবে তুমি হয়তো ভাবতেও পারবে না যে আমি জানি তুমি সেই কল্যাণী অশোক। তুমি যার হাত দিয়ে চিঠি পাঠাতে সে একদিন আমায় তোমার ছবি দেখিয়েছিল আমায়। সেদিন অনেক বড় ধাক্কা খেলেও তোমার প্রতি আমার ভালোবাসা কিন্তু বিন্দু পরিমাণও কমেনি। যে তোমায় চিনে না, জানে না সেই বিব্রতের জন্য যদি তোমার ভালোবাসা এত হয় তবে আমি তো তোমায় এত ভালোবাসি, আমার প্রতি কি তোমার একটুও ভালোবাসা জন্মায়নি? জানতে খুব ইচ্ছে করলেও কোনোদিন প্রশ্ন করিনি। তবে আজ হয়তো আমার শেষ দিন। তাই তোমায় সব জানিয়ে দিচ্ছি এই মেসেজের মাধ্যমে। তুমি এটি জানলে আরো বেশি অবাক হবে যে আমি জানি আমার ক্যান্সার, আমার মৃত্যু কোনোটিই স্বাভাবিক নয়। আমাকে কেউ ইচ্ছে করে দিনের পর দিন ওষুধ দিয়ে মারছে। আমি শিওর না কে সে ব্যক্তি, তবে তুমি ছাড়া অন্য কোনো বাইরের ব্যক্তির সাথে আমি কোনোদিন মিশিনি। কেউ কিছু দিলে খাইওনি। তাই আমার ধারণা তুমি সেই ব্যক্তি। জানো, আমি খুব করে চাই আমার ধারণা যেন মিথ্যে প্রমাণিত হয়। যদি এটি মিথ্যে না হয়ে সত্যি হয় তবুও আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। তবুও আমি তোমায় ভালোবাসি। তুমি ভালো থেকো। আমি দুনিয়া থেকে শেষ বিদায় নিলে তোমরা দুজন সুখের সংসার বেঁধো। আমি জানি তুমি বিব্রতকে অনেক ভালোবাসো এবং আমার পরে তুমি সেই ব্যক্তি যে ওকে ভালো রাখতে পারবে। কিন্তু মেসেজটি পড়ে আমার মুখের হাসি কোথায় উধাও হয়ে গেল জানি না। না চাইতেও চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। তড়িঘড়ি করে আরদিক্তার নাম্বারে কল দিলাম। কিন্তু অপর প্রান্ত থেকে যে কথাটি শুনলাম তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। না, আরদিক্তা না। চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম তা জানি না। কিছুটা জ্ঞান আসতেই অনুভব করলাম আমার চোখে মুখে পানি দিচ্ছে কেউ। চোখ খুলে দেখি নাতাশা। আপু, কি হয়েছে তোমার? এখন একটু ভালো লাগছে? নাতাশা, আরদিক্তা। নিজের কথা শেষ করতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। এই আপু, কি হয়েছে আরদিক্তার? আর তুমি কাঁদছো কেন? নাতাশা, তুমি কথা বলছো না কেন? নাতাশা, কথা বলো। নাতাশা, আরদিক্তা আর নেই। নাতাশা, আরদিক্তা আর নেই। মারা গেছে? হ্যাঁ, কাঁদতে কাঁদতে। তো তুমি কাঁদছো কেন? তুমি তো এটাই চেয়েছিলে। না নাতাশা, আমি এটা চাই না। আমি চাই না আরদিক্তা চলে যাক। আমার বিব্রতকে চাই না। আমার আরদিক্তাকে চাই। মানে? তুমি তো ওকে মেরে ফেললে। আমি ভুল করেছি নাতাশা। আমি কিভাবে আমার ভুলের প্রায়শ্চিত্ত করব বল তুই আমাকে, কিভাবে করব এই প্রায়শ্চিত্ত? আচ্ছা, এখন তুমি একটু শান্ত হও আপু। এভাবে কাঁদলে তো তুমিও অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হলেই কি? আমার মরে যাওয়া উচিত। যে মেয়েটা আমাকে নিজের থেকে বেশি ভালোবেসেছে তাকে আমি মেরে ফেলেছি। তুমি একটু শান্ত হও আপু। ঘুমাও তুমি। না, আমি ঘুমাবো না, আমি আরদিক্তার কাছে যাব। আচ্ছা, রেডি হও। আরদিক্তার বাড়িতে গিয়ে দেখি সেই পরিচিত চঞ্চল, হাসি খুশি মেয়েটি নিস্তেজ হয়ে চিরনিদ্রায় শুয়ে আছে। পাশে ফোলা চোখে বসে আছে বিব্রত। আমাকে দেখামাত্র যে মেয়েটি কল্যাণী আপু বলে ছুটে আসতো সে আজ দেখতে পাচ্ছে না তার আপু তার বাড়িতে এসেছে। আরদিক্তা, এই আরদিক্তা, দেখ তোর কল্যাণী আপু এসেছে।
তুই না তোর বাড়িতে আসলে আমার কত যত্ন করবি বলেছিলি, তবে আজ কেন চুপ করে শুয়ে আছিস? আর দিকটা কথা বল। তুই এভাবে চলে যেতে পারিস না আর দিকটা। তোকে আমার অনেক কথা বলার আছে আর দিকটা। ও তুই। চিৎকার দিয়ে কথাগুলো বলে আর দিকটার সাদা কাফনে মোড়ানো লাশের পাশে বসে পড়লাম। আপু এমন করো না তুমি, নাতাশা। আর দিকটা একবার চোখ খোল আর দিকটা। তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। তুই ছাড়া কে আমায় সারাদিন কল্যাণী আপু বলে মাথায় তুলে রাখবে বল? এভাবে কেঁদে আর লাভ নেই মা। যা হওয়ার তা তো হয়েই গেছে। হাজারবার ডাকলেও সে আর ফিরে আসবে না। আর দিকটা চলে গেছে না ফেরার স্থানে, অপরিচিত কেউ। এই চুপ। আর একটা কথা বলবি না তুই? তুই কিভাবে বলিস ও যে ও আর ফিরে আসবে না? ওর কিছু হতে পারে না, বুঝেছিস? ও আমার সাথেই আছে, ঘুমিয়ে আছে ও। আর তোরা বলছিস ও মারা গেছে। মিথ্যা বলছিস কেন? উম্মাদের মতো তেড়ে গিয়ে ওই মানুষটিকে কথাটি বললাম। দুঃখিত, ক্ষমা করবেন। আপুর মাথা ঠিক নেই, এত বড় ধাক্কা সামলাতে পারছে না। কিছু মনে করবেন না নাতাশা। সমস্যা নেই। অপরিচিত ব্যক্তি, অনেক অব্যক্ত কথা আছে আর দিকটা। এই কথাগুলো না বলতে পারলে আমি মরে গেলেও শান্তি পাবো না আর দিকটা। আমি। কিছুক্ষণ পর আমার চোখের সামনে কতগুলো মানুষ খাটিয়ে আনিয়ে চলে গেল। আমার চোখের সামনে দিয়ে আমার হৃদয়কে নিয়ে গেল। সে আর কোনোদিন ফিরে আসবে না। আর কোনোদিন গোধূলি বেলায় আমার হাতে হাত রেখে হাঁটবে না। কোনোদিন বায়না করবে না আইসক্রিম খাওয়ার জন্য। হারিয়ে গেল আমার ভালোবাসা। রয়ে গেল সবকিছু অসমাপ্ত, যার জন্য দায়ী আমি নিজে। বিব্রতের অতীতের গল্পকথক ছিল বিব্রত, পূর্ণতার অতীতের গল্পকথক পূর্ণতা ছিল। বর্তমানের গল্পকথক লেখিকা। বর্তমান। পূর্ণতা অঝোর ধারায় কাঁদতে কাঁদতে খাটের পাশে বসে পড়ল। বিব্রত শুধু বোকার মতো এতক্ষণ শুনছিল পূর্ণতার কথা। কেন যেন তার বিশ্বাস হচ্ছে না কিছুই। অবাকের চরম পর্যায়ে চলে গেছে সে। বিব্রত, তুমি আর দিকটাকে ঠিক যতটা ভালোবাসো আমিও তেমনই ওকে ভালোবাসি। ভালোই যখন বাসো, তবে কেন তুমি ওকে মেরে ফেললে পূর্ণতা? ওই ছোট্ট মেয়েটির সাথে তুমি এমনটা করতে পারলে? আমি তখন তোমায় পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। আমি নিজের জেদের বসে এত বড় অপরাধ করেছি। বিশ্বাস করো, আর দিকটা যদি এখনো এসে আমায় বলে আপু আমার বিব্রতকে আমাকে ফিরিয়ে দাও, তবুও আমি নিশ্চুপ হয়ে তোমাকে ছেড়ে চলে যাব। আমার এখন আর কোনো হিংসে নেই তার প্রতি। এখন আর হিংসে না করে কি হবে পূর্ণতা? তুমি তো আমার আর দিকটাকে কেড়ে নিয়েছ। আর কোনোদিন ফিরিয়ে আনতে পারবে তাকে? নিস্তব্ধ হয়ে বসে কাঁদছে পূর্ণতা। তার কাছে বিব্রতের করা কোনো প্রশ্নের উত্তর নেই। দুজনের মাঝে আজ বিষাদের ছায়া নেমে এসেছে। বিষাদে ছেয়ে গেছে তাদের আকাশ। একজনের নিজের অর্ধাঙ্গিনীকে হারিয়ে ফেলার কষ্ট, অপরজনের নিজের বোনকে হারিয়ে ফেলার কষ্ট। কেউ নেই তাদের সান্ত্বনা দেওয়ার জন্য। নিস্তব্ধতা কাটিয়ে বিব্রত বলে, পূর্ণতা, তোমাকে তো আমরা কল্যাণী নামে চিনতাম। তুমি নিজের নাম পরিবর্তন করলে কেন? নাম? নিজের নাম কেন পরিবর্তন করলাম? তো আমি আর কি করতাম বলো? কখনো কখনো সকলের ভালোর জন্য জীবনে পরিবর্তন আনতে হয়। আমার ক্ষেত্রে তা হয়েছিল নাম পরিবর্তন। আর দিকটাকে হারানোর শোক কিছুটা কাটিয়ে উঠে যখন জানতে পারলাম তোমার করুণ পরিণতির কথা, তখন তোমাকে স্বাভাবিক জীবন দিতে এবং আর দিকটার কথা রাখতে তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু তুমি তো জানতে আমার নাম, এমনকি আমার বাবার নামও জানতে। তাই আমি আমাদের পারিবারিক পদবি এবং আমার নাম পরিবর্তন করে ফেলি। তুমি তোমার নাম পূর্ণতা রাখলে কেন? কি পেয়ে পূর্ণ তুমি? তুমি অন্যকে মেরে ফেলে তার ভালোবাসা কেড়ে নিয়েছো, তাহলে তুমি পূর্ণ কিভাবে? ভুল ভাবছো তুমি বিব্রত। আমি তোমাকে পাওয়ার জন্য নিজের নাম পূর্ণতা রাখিনি। তোমাকে ভালোবাসি ঠিক, কিন্তু তোমাকে আমি আর দিকটার থেকে বেশি ভালোবাসি না।
মা বাবার পর যদি কাউকে ভালোবেসে থাকি তবে সে হলো আরদিক্তা। আমি তোমাকে পেয়ে পূর্ণ না, আমি পূর্ণ আমার আরদিক্তার ভালোবাসা পেয়ে। তার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সে আমার বুঝিয়েছে মানুষ শত্রুকেও ভালোবাসতে পারে। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব। সেই ছোট্ট মেয়েটির ভালোবাসা পেয়ে আমি আজ পূর্ণ বিব্রত। তুমি এটা কিভাবে করলে পূর্ণতা? একবারও মনে হয়নি আরদিক্তা তোমায় কত ভালোবাসে? তুমি জানো ও তোমাকে ছাড়া কিছু বুঝতো না? কেন তার সাথে তুমি এমন করলে? পূর্ণতার কাছে কোনো উত্তর নেই। নিশ্চুপ সে। কিছুক্ষণ থেমে বিব্রত আবার বলল, কোথায় হারিয়ে গেলে তুমি আরদিক্তা? আমি তো রাখতে চেয়েছিলাম তোমাকে। কেন তুমি খারাপ উদ্দেশ্যে আসা ব্যক্তিদের উদ্দেশ্যে পা দিলে? কেন বুঝলে না তারা চায় না আমরা দুইজন একসাথে থাকি? ক্ষতি চায় তারা আমাদের। কেন বুঝলে না তুমি? আমি তোর বিশ্বাসের মর্যাদা দিতে পারিনি আরদিক্তা। পারিনি তোর ভালোবাসার মূল্য দিতে। সেদিন আমার না বলা অব্যক্ত কথা তোকে বলতে পারিনি। তোর প্রশ্নের উত্তর দিতে পারিনি আমি। তোর প্রতি আমার ঠিক কতটা ভালোবাসা জন্মছে তা জানাতে পারিনি তোকে। এখন আর কেঁদে কি হবে? ফিরিয়ে দিতে পারবে আরদিক্তাকে? খুন করেছ তুমি আমার আরদিক্তাকে। তুমি একজন খুনি পূর্ণতা। খুনি তুমি। হ্যাঁ আমি খুনি। খুন করেছি আমার ভালোবাসাকে। সেই প্রায়শ্চিত্ত আজ করব আমি। আমি আজ প্রমাণ করে দিব আরদিক্তার প্রতি আমার ভালোবাসার পরিমাণ। আজকের পর তোমরা কেউ আমাকে দোষারোপ করতে পারবে না। বলতে পারবে না পূর্ণতা স্নার্থপর। কথাগুলো বলেই তৎক্ষণাৎ পাশে থাকা ফলের ঝুড়ি থেকে ছুরি নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয় পূর্ণতা। পূর্ণতা চিৎকার করে উঠে বিব্রত। তার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা সে বিশ্বাস করতে পারছে না। যেন কোনো ঘোরের মধ্যে আছে সে। পূর্ণতা কি করলে তুমি এটা? পূর্ণতা বিব্রত। আমি বাঁচতে চাই না বিব্রত। আমি ভালোবাসার মূল্য দিতে পারিনি বিব্রত। আরদিক্তার এক আকাশ সম ভালোবাসা উপেক্ষা করে আমি তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছি। মৃত্যু আমার অনিবার্য। এটিই আরদিক্তার প্রতি আমার করা পাপের প্রায়শ্চিত্ত। নিজের অব্যক্ত কথা শেষ করেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পূর্ণতা। তার এক হাতে রয়েছে রক্তমাখা ছুরি, অপর হাতে রয়েছে রক্তমাখা চিঠি। মা, কৃষ্ণা কই তোমরা? মা চিৎকার করে ডাকতে থাকে বিব্রত। বিব্রতের চিৎকারে হন্তদন্ত হয়ে ছুটে আসে তৃষ্ণা। তার পিছু পিছু আসে বিব্রতের মা ও উষ্ণতা। তৃষ্ণা ঘরে আসতেই দেখতে পায় ঘরের প্রায় সর্বত্র রক্তের ছিটেফোঁটা। পুরো ঘর যেন রক্তে রঞ্জিত হয়ে গেছে। ভাইয়া, ভাবির কি হয়েছে? তৃষ্ণা দেখ না তোর ভাবি। মা, ও মা, কি হয়েছে তোমার কথা বলো। মা কাঁদতে কাঁদতে ছুটে আসে 2 বছরের ছোট্ট কন্যা উষ্ণতা। রক্ত দেখে সে ভয় একাকার। তবুও মার কাছে ছুটে এসেছে সে। খালামুনি উষ্ণতাকে নিয়ে তুমি যাও। ও ভয় পাচ্ছে। তৃষ্ণা বিব্রতের মা কোনো বাক্যপ্রয়াস ছাড়া উষ্ণতাকে নিয়ে চলে যায়। সবকিছু তার কাছে অবিশ্বাস্য। কি হচ্ছে সে জানে না। শুধু বুকের মাঝে ব্যথা অনুভূত হচ্ছে। রাত পেরিয়ে সকাল হয়েছে অনেক আগে। রাতের আধার পেরিয়ে চারদিকে আলোর দেখা মিললেও আলোর দেখা মেলেনি বিব্রতের কাছে। গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তার সাথে কি হচ্ছে তার কিছুই সে বুঝতে পারছে না। প্রথমে আরদিক্তার মৃত্যুর রহস্য, পরবর্তীতে পূর্ণতার মৃত্যু। সবকিছুই তার কাছে আবছা। বাড়িতে মানুষের আনাগোনা শুরু হয়েছে ভোর থেকে। বাড়িতে থাকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও তা বিশ্বাস হয়নি বিব্রতের। হসপিটালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত বলেছেন। পুলিশের সাথে বিব্রত কথা বলেছে। তাই পুলিশ আর তেমন কিছু করতে আসেনি। বাড়ির উঠোনে রয়েছে তার অর্ধাঙ্গিনীর নিথর দেহ। হাসি খুশি প্রাণবন্ত মেয়েটা আজ সাদা কাফনে মরে শুয়ে আছে। সকলে এসে দেখে চলে যাচ্ছে।
সকলের খুব ভালোবাসা ছিল পূর্ণতা। জোহরের নামাজ শেষে পূর্ণতার জানাজা পড়ানো হয়। জানাজা শেষে তাকে আরদিক্তার পাশে কবর দেওয়া হয়। আরদিক্তার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করেছে পূর্ণতা, তাই বিব্রত তাকে আরদিক্তার পাশে সমাধিস্থ করেছে। তার চোখের সম্মুখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তার দুই অর্ধাঙ্গিনী। তবুও সে কিছু করতে পারেনি। তার কিছু করার নেই। সবকিছুই মহান আল্লাহর হাতে। 20 বছর পর আজ উষ্ণতার বিবাহ। তার 5 বছরের ভালোবাসার পূর্ণতা আজ। সে আজ অনেক খুশি। তবু তার মনের এক কোণে জমে আছে মা হারানোর তীব্র ব্যথা। নিজের বিয়ের দিনে মায়ের অনুপস্থিতি তাকে করে করে খাচ্ছে বারংবার। লাল বেনারসি পরে বধূ বেশে নিজেকে একবার আয়নায় পরখ করল সে। বধূ বেশে তাকে এক অপরূপ সুন্দর লাগছে। পূর্ণতার চেয়ে কোনো অংশে কম না উষ্ণতা। যেন মায়ের অবিকল সে। নিজের সাজ সম্পূর্ণ হতেই উষ্ণতা যায় তার পিতা বিব্রত চৌধুরীর কাছে। বাবা, দেখ আমাকে কেমন লাগছে। এতক্ষণ চেয়ারে বসে আনমনে বিব্রত ভাবছিল উষ্ণতার কথা। আজ সে তাকে ছেড়ে চলে যাবে শ্বশুর বাড়িতে। পরবর্তী দিন নিয়ে চিন্তিত সে। যদিও জানে উষ্ণতাকে সে যোগ্য ছেলের হাতে তুলে দিয়েছে, তবুও নিজের জীবনের অপ্রত্যাশিত অভিজ্ঞতার জন্য তার মনে ক্ষীণ আশঙ্কা দেখা দিচ্ছে। যদিও সে খুব একটা পাত্তা দেয়নি বিষয়টি, তবুও তার ভয় হচ্ছে। তার একটি চাওয়া তার সাথে যেমন হয়েছে, তার মেয়ের সাথে যেন তেমন কিছু না হয়। ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয়। বাবা, কি ভাবছ তুমি? নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে বিব্রত। তার সামনে যেন আজ পূর্ণতা বধূবেশে দাঁড়িয়ে আছে। আজ থেকে 24 বছর আগে পূর্ণতাকে তার কাছে যেমন লেগেছিল আজ যেন উষ্ণতাকে তেমন লাগছে। তোমাকে খুব সুন্দর লাগছে মা। যেন আকাশ কোনো পরী নেমে এসেছে জমিনে। যদিও আমার মেয়ে পরীর থেকে কম কিছু না। বাবার কথায় লজ্জা পায় উষ্ণতা। সত্যি আমাকে সুন্দর লাগছে বাবা? অবশ্যই। ইতিমধ্যে বাইরে ধুম পড়ে যায়, বর এসেছে। বিব্রত উষ্ণতাকে আদর করে ঘরে দিয়ে এসে বরকে নিতে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের বিবাহ সুসম্পন্ন হয়। বর বউকে পাশাপাশি বসানো হলে দূর থেকে দেখে এক চিলতে হাসে বিব্রত। তার মেয়ে বড় হয়ে গিয়েছে। আজ থেকে সেও অন্য 5টি মেয়ের মতে নিজের সংসারের দায়িত্ব নিবে। মায়ের মতো নিজের সংসারের হাল ধরবে। হঠাৎ তার ভাবনায় ছেদ পড়ে উষ্ণতার কথায়। আমার মায়ের মৃত্যু হয়েছে তখন আমার বয়স 2 বছর। মৃত্যু কি সে সম্পর্কে তখন কিছু জানতাম না। মায়ের স্মৃতিও আমার তেমন কিছু মনে নেই। ছোট থেকে কোনোদিন আমার বাবা আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি। মায়ের অভাববোধ বুঝতে দেয়নি কখনো। মায়ের কোনো স্মৃতি মনে না থাকলেও আমার মা এবং খালামুনির গল্প শুনেছি বাবার কাছে। খালামুনির প্রতি আমার মায়ের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। এভাবে যে কারো মৃত্যু হতে পারে তা অকল্পনীয়। অতঃপর বিদায়বেলা শেষে নিজের ঘরে গিয়ে বিব্রত বের করে রক্তমাখা একটি চিঠি, যা পূর্ণতার হাত থেকে পেয়েছিল বিব্রত। আজও যত্ন সহকারে তা রক্ষিত আছে তার কাছে। প্রিয় বিব্রত, আমি জানি আমি তোমার কাছে অপরাধী। হ্যাঁ, আমি অপরাধী। আমি তোমার কাছে যেমন অপরাধী ঠিক তেমনই অপরাধী আমি নিজের কাছে। তুমি হয়তো ভাবছো আরদিকটাকে নিজে মেরে ফেলে কেন আমি এমন করছি। যেদিন থেকে জানতে পেরেছি আরদিকটার অসুখের কথা, সেদিন থেকে হন্যে হয়ে খুঁজেছি এমন ঔষধ যা খেলে আমার দেওয়া ঔষধের জন্য আরদিকটার কোনো ক্ষতি হবে না। কিন্তু তখন জেদের বসে আমি ওকে যে ওষুধটি দিয়েছিলাম ওই ঔষধের কোনো প্রতিরোধক নেই। আরদিকটার মৃত্যুর পর তুমি যেমন ভেঙে পড়েছিলে তেমনি আমার অবস্থা ছিল খুব খারাপ। 4 মাস নিজেকে ঘরবন্দি করে রাখার পর তোমাকে ভালো করতে ঘর থেকে বেরিয়েছিলাম সেদিন। তারপর তোমার সাথে আমার বিয়ে হয়। কিন্তু তবুও আমি ভুলতে পারিনি জেদের বসে আমার করা সেই ভুল। প্রতিনিয়ত আমার ধ্বংস করেছে তা। তাই আমি আজ এই সিদ্ধান্ত নিয়েছি, তোমায় সব জানিয়ে পৃথিবী থেকে আজ চিরবিদায় নিব। আমি আরদিকটার মতো তোমায় বলবো না তুমি বিয়ে করে নিও।
আমি আরডিক্তার মতো ভালো কখনোই হতে পারবো না। আরডিক্তার সাথে আমার তুলনা হয় না। তুমি আমাদের মেয়েকে দেখে রেখো। আমি তোমায় ভালোবাসি বিব্রত। ইতি। পূর্ণতা। আনমনে বিব্রত নিজের বুকের সাথে জড়িয়ে ধরে 2টি চিঠি যা তার 2 অর্ধাঙ্গিনী তাকে দিয়েছিল শেষ বার্তা হিসেবে। জানালা দিয়ে বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে বিব্রতের পুরো শরীর। বাতাসের শব্দের সাথে যেন বিব্রতের কানে প্রতিফলিত হচ্ছে 2টি বাক্য বারংবার। আমি বাঁচতে চাই বিব্রত। আর 5টি মেয়ের মতো সংসার করতে চাই তোমার সাথে আরডিক্তা। আমি বাঁচতে চাই না বিব্রত। আমি আরডিক্তার ভালোবাসার মূল্য দিতে পারিনি বিব্রত। পূর্ণতা। সমাপ্ত।